তো আজকে আমরা অ্যালডিহাইড আর কিটোনের যত প্রকারের বিক্রিয়াগুলো আছে সকল বিক্রিয়াগুলো আজকে আমরা পড়বো। আহ এইখান থেকে কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি পরিমাণ কোশ্চেন আসে। তোমরা যদি অ্যালডিহাইড কিটোনটাকে তাকাও যে অ্যালডিহাইড কিটোনের মধ্যে কি কি টাইপের বিক্রিয়া আছে, তুমি দেখলেই বুঝতে পারবা যে এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তুমি যদি নামগুলাই শুনো, যে ডিএনপি টেস্ট, ওই যেটা কার্বনিল মূলকের শনাক্তকারী পরীক্ষা, খুব ইম্পর্টেন্ট। তারপরে টলেন বিকারক ফেলিং দ্রবণ, যেটা অ্যালডিহাইড কিটোনের মধ্যে পার্থক্যকারী বিক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট। তারপরে আছে হ্যালোফর্ম বিক্রিয়া, তোমরা জানোই হ্যালোফর্ম বিক্রিয়া থেকে সবসময় কোশ্চেন আসে। তারপরে আছে অ্যালডল কনডেনসেশন, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, তারপরে ক্যানিজারো বিক্রিয়া। এগুলো কিন্তু সব বিক্রিয়াই কিন্তু এখানে আছে। উল্ফ কিস্টার বিক্রিয়া, ক্লিমেনসন বিজারণ। তো আজকের এই ক্লাসটার মধ্যে তুমি এই সব কিছুই কিন্তু পাবা। আজকের এই ক্লাসের মধ্যে তোমাদের এই বিক্রিয়াগুলো সবগুলোই আছে। মানে গতদিন আমরা যে 20 টাইপের, আহ 20টা টাইপ যে আছে, আহ এইটার প্রস্তুতি যে 20টা টাইপ আছে, সেটা তো তোমরা দেখেছো। যারা এখনো দেখো নাই, আমাদের আমার যে আলোড়ন এক্স ওয়াই জেড যে ইউটিউব চ্যানেলটা আছে, আলোড়ন এক্স ওয়াই জেড ইউটিউব চ্যানেলের মধ্যে এটা তুমি পেয়ে যাবা। হ্যাঁ, এটা পেয়ে যাবা যে 20 প্রকারের প্রস্তুতি এবং আলাদা সবগুলো ক্লাসই কিন্তু ওখানে দেওয়া আছে আলোড়ন এক্স ওয়াই জেড এ। তো আসো আমরা স্টার্ট করি। আজকের আজকের এই ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রথমত তোমাদেরকে আমি যদি বলি যে অ্যালডিহাইড আর কিটোন দুটারই মধ্যে কি আছে বলো তো? কার্বনিল মূলক আছে, আছে না? কার্বনিল মূলক আছে, সি ডাবল বন্ডও আছে। তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে কার্বনিল মূলকে কার্বন আর অক্সিজেনের মধ্যে কার তরিণতা বেশি, একটু বলো। কার্বন আর অক্সিজেনের মধ্যে কার তরিণাত্মকতা বেশি, বলতে পারবা? সবাই জানো নাকি যে কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তরিণাত্মকতা বেশি। তার মানে এটা হবে ডেল মাইনাস, আর এটা কি হবে বলো তো? ডেল প্লাস, তাই তো? এখন তোমাকে আমি যদি জিজ্ঞেস করি যে এই যে কার্বনটাতে যে প্লাস হলো, তাহলে এই প্লাসে আক্রমণ করবে কি কোনো একটা মাইনাস নাকি প্লাস? ওই যে আক্রমণকারী বিকারক যে আক্রমণ করে, তোমাদেরকে আক্রমণকারী বিকারক পড়িয়েছিলাম। আক্রমণকারী বিকারক কি প্লাস হতে পারে, যেমন ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল গুলো হচ্ছে প্লাস, আর নিউক্লিওফাইল গুলো মাইনাস। অবশ্যই আমাকে মাইনাস জিনিস আক্রমণ করবে। তার মানে এখানে একটা আক্রমণ করবে হচ্ছে একটা নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল, এই যে নিউক্লিওফাইলটা আক্রমণ করবে। তো নিউক্লিওফাইলটা যেহেতু আক্রমণ করবে, এখানে নিউক্লিওফাইলটা সেজন্য যুক্ত হয়ে যাবে। এটা যুক্ত হয়ে যেয়ে এই নিউক্লিওফাইলটা এখানে যুক্ত হবে। তার মানে অ্যালডিহাইড আর কিটোন হচ্ছে নিউক্লিওফিলিক বিক্রিয়া দেয়। বুঝতেই পারলাম, নিউক্লিওফিলিক বিক্রিয়া দেয়। তো এইখানে যেহেতু, এইখানে দেখো, এইখানে যেহেতু মাইনাস জিনিসটা যুক্ত হয়েছে, এইখানে অক্সিজেনে এই যে এইখানে যেহেতু যুক্ত হয়েছে, এখানে হাতটা হাতটা বের হয়ে গেল, হাতটা বের হয়ে এখানে একটা হাত বের হইলো, এখানে একটা হাত বের হইলো। এখানে এখানে আমাদের মাইনাস জিনিসটা যুক্ত হইলো। এখানে তো আরেকটা জিনিস ফাঁকা আছে, আরেকটা হাত ফাঁকা আছে, এখানে প্লাস জিনিসটা যুক্ত হবে। তার মানে যেহেতু এখানে মাইনাস আর এখানে প্লাস জিনিসটা যুক্ত হইলো, তার মানে এটা একটা সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া বা অ্যাডিশন রিয়াকশন বা দ্রুত বিক্রিয়া যেটাকে বলি। তাই আমাদের প্রথম এটাও কিন্তু এমসিকিউ তে অনেক আসে যে অ্যালডিহাইড কিটোন কি টাইপের বিক্রিয়া দেয়। অ্যান্সার হচ্ছে অ্যালডিহাইড কিটোন হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। নিউক্লিওফিলিক নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া বা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন দেয়, বা কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। নিউক্লিওফিলিক মানে কি? কেন্দ্রাকর্ষী, কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দেয়। ক্লিয়ার? বুঝেছো? তো এখানে আরেকটা বিষয় আছে, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কেন দিচ্ছে বুঝতে পারছো? যে এইখানে আসতেছে কি, এইখানে যুক্ত হচ্ছে মাইনাস জিনিসটা, আর এইখানে যুক্ত হচ্ছে প্লাস জিনিসটা। তা মাইনাস আর প্লাসটা যুক্ত হয়ে গেল, তার মানে কি এটা একটা সংযোজন বিক্রিয়া। তার মানে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। আচ্ছা হ্যাঁ, ইয়াটা শেয়ার করে দাও, পোস্টটা শেয়ার করে দাও। তোমরা যারা এইচএসসির স্টুডেন্টরা আছো বা অ্যাডমিশনের স্টুডেন্ট আছো, শেয়ার করে দাও। দেখো, খেয়াল করো, এইবার খেয়াল করো। এখন আমি তোমাদেরকে যদি বলি যে এই যে আমাদের এইখানে সংযোজন নিউক্লিওফাইল যে অ্যাটাক করছে, তাহলে এইটার প্লাসের পরিমাণ যত বাড়বে তত অ্যাটাক ভালো হবে, কারণ নিউক্লিওফাইল তো একটা নেগেটিভ জিনিস। তা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেওয়ার প্রবণতা কখন বাড়বে? যখন এইটা প্লাস যত বেশি হবে তত মাইনাস এসে অ্যাটাক করবে, তাই না? তাহলে এর প্লাসের পরিমাণ যত বাড়বে তত অ্যাটাক ভালো হবে। এখন আমরা বুঝার চেষ্টা করি কয়েকটা জিনিসের মধ্যে কে ভালো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিচ্ছে, কে খারাপ দিচ্ছে। এটা আমরা একটু কম্পেয়ার করি। ভালো করে দেখো। মনে করো প্রথমেই আমরা একটা জিনিস নিলাম, এইটা, এটা হচ্ছে মিথানল বা ফর্মালডিহাইড। এটা হচ্ছে মিথানল বা ফর্মালডিহাইড, এটাকে নিলাম। মিথানল বা ফর্মালডিহাইডকে নিলাম। বলো তো, মিথানল বা ফর্মালডিহাইড এটা যে নিলাম,
এইখানে কার্বন ডাবল বন্ড ও আছে, দুই পাশে হাইড্রোজেন আছে। আচ্ছা, এখন আমি এর পরে ইথানল বা অ্যাসিটালডিহাইড নিলাম, ইথানল বা অ্যাসিটালডিহাইড নিলাম। এখন একটা জিনিস চিন্তা করো, এই জায়গায় এইচ এর জায়গায় এখন কি আসছে বলো দেখি, CH3 আসছে, মানে হাইড্রোজেনের জায়গায় মিথাইল গ্রুপ আসছে। তোমাদেরকে সব সময় এর আগের ক্লাসগুলোতে বলেছিলাম অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ, মনে আছে তোমাদের? অ্যালকাইল গ্রুপগুলো কি ইলেকট্রন দাতা গ্রুপ, ইলেকট্রন কিন্তু দাতা, এটা হচ্ছে ইলেকট্রন দাতা। এটা এটা মজা করে মনে রাখার জন্য তোমাদেরকে সিস্টেম বলেছিলাম যে তুমি যদি মনে করো মিথাইল গ্রুপের কথা চিন্তা করো, যে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেনের কার্বনের তুলনাটা বেশি, তাহলে শেয়ারকৃত ইলেকট্রন কার্বন নিচের দিকে টানবে, এখানে নিচের দিকে টানবে, এখানে নিচের দিকে টানবে, সব নিচের দিকে যেহেতু টানতেছে তার মানে এইখানে যে ফাঁকা আছে এদিক দিয়ে সেই ইলেকট্রন গুলা বের করে দিবে। অর্থাৎ অ্যালকাইল গ্রুপ গুলা কিন্তু ইলেকট্রন দাতা গ্রুপ। অ্যালকাইল গ্রুপ যেহেতু ইলেকট্রন দাতা গ্রুপ, তাহলে এইখানে যে আছে, এখানে দেখো হাইড্রোজেনের জায়গায় যখন CH3 আসলো, এই ইলেকট্রন দাতা মানে ইলেকট্রন দান করবে। অর্থাৎ এইখানে এইখানে আগে থেকে চিন্তা করো, এই জায়গাটাতে কি ছিল, প্লাস ছিল। আমি যদি এইখানে একটা মিথাইল গ্রুপ দেই, তাহলে বলো তো এইখানে ইলেকট্রন দিলে এর পজিটিভ জিনিসটা বাড়বে না কমবে? পজিটিভ জিনিসটা কি হয়ে যাবে, কমে যাবে। তুমি চিন্তা করো, এই শিকলটা ইথানলের জায়গায় আমি যদি প্রোপানেল চিন্তা করি, প্রোপানেল, তাহলে এইটা কি আরো বেশি পরিমাণে ইলেকট্রন দিলে কি এর এখানে যে পজিটিভ জিনিসটা, কারণ ইলেকট্রন তো নেগেটিভ, পজিটিভটা কমাই দিবে আরো, তাহলে প্রোপানেলে আরো কমাই দিবে। দেখো প্রোপানেলে আরো কি কমাই দিবে। প্রোপানেল না হয়ে আমি যদি বলি কিটোন, কিটোনের ক্ষেত্রে কি হবে, মনে করো আমাদের কাছে আছে মনে করো প্রোপানন, তাহলে এই পাশ থেকেও ইলেকট্রন দিচ্ছে, এই পাশ থেকেও ইলেকট্রন দিচ্ছে, পজিটিভ জিনিস আরো কমে গেল প্রোপাননের ক্ষেত্রে, প্রোপাননের ক্ষেত্রে আরো কমে গেল। ঠিক আছে, তাহলে যেহেতু কমছে, যেহেতু আমাদের ইলেকট্রন দেওয়ার ফলে ইলেকট্রন কমছে, এই পজিটিভ জিনিসটা কমছে, তার মানে আমি একটু আগে বললাম এই যে আমাদের যে সিস্টেমটা এখানে যে দেখালাম যে এই যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া যে দেয়, তার মানে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেওয়ার প্রবণতা আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ সবচেয়ে ভালো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে, তার চেয়ে কম দিবে। এই পাশে শিকল যত বাড়তে থাকবে তত কম দিবে, কিটোন আরো কম দিবে, কিটোন আরো কম দিবে। আরো কম দিবে কেন? এই যে প্লাস জিনিসটাকে কমাই ফেলছে, কারণ এখানে তো প্লাস জিনিস যত বাড়তে থাকবে তত নিউক্লিওফাইল এসে আক্রমণ করার কথা। ক্লিয়ার, বুঝছো? আরো তার সাথে প্রোপাননের ক্ষেত্রে আরো যেই জিনিসটা ঘটে সেটা হচ্ছে এই যে CH3 এই যে বড় যে গ্রুপটা আছে, হাইড্রোজেনের জায়গায় যদি CH3 আসে, এখানে স্টেরিক বাধাও থাকে, এখানে স্টেরিক বাধাও থাকে। একটা নিউক্লিওফাইল আক্রমণ করার ক্ষেত্রে স্থান পায় না, স্টেরিক বাধা মানে কি, স্থানজনিত বাধা, মানে স্থান পায় না, আক্রমণ করার জন্য স্থান পাচ্ছে না, এটাকে বলি আমরা স্টেরিক বাধা। ক্লিয়ার, বুঝেছো? এটাকে কি বলি আমরা? এটাকে বলি আমরা কিন্তু স্টেরিক বাধা, মানে আক্রমণ করার জন্য যখন কোনো স্থান পাচ্ছে না। তো এই যে এই কারণেও এর এর আসলে সক্রিয়তা কমতে থাকে, মানে এ কম পরিমাণে আসলে বিক্রিয়া দেয়। আচ্ছা, তোমাদের কাছে কি মনে হয় যে আমাদের যদি ফিল্ডে এখন চলে আসে একটা বাক্স, মানে বেনজিন, মনে করো তোমাকে আমি বললাম বেনজালডিহাইড তোমার কাছে আছে, বেনজালডিহাইড, হ্যাঁ বেনজালডিহাইড, এক পাশে বেনজিন আছে, অথবা অথবা তোমাকে বললাম যে বেনজোফেনন বা এসিডোফেনন, যেটাই বলো না কেন, আগে আমরা এই যে CH3CO CH3 এটা যদি চিন্তা করি, বলো এইটার কি, এইটার ক্ষেত্রে কি আরো বাড়বে না কমবে? আরো কমতে থাকবে। কেন কমতে থাকবে? তোমাদের মনে আছে, তোমাদের মনে হইতে পারে এই যে CH3 যে আছে এ তো ইলেকট্রন আসলে নিবে না। এখানে এখানে তোমাদের তোমাদের মনে আছে এই যে এই জিনিসটা আমরা যখন পড়েছি, তখন এইখানে C ডবল বন্ড যেহেতু ডাবল বন্ড আছে, ডাবল বন্ড থাকার ফলে, বলতো ডাবল বন্ড থাকার ফলে এটা কি অর্থোপ্যারা নির্দেশক না মেটা নির্দেশক? মেটা নির্দেশক। তার মানে ইলেকট্রন কিন্তু এইদিকে বেড়ে যাবে, এই যে রেজোনেন্স হওয়ার সময় যদি অর্থপ্যারা নির্দেশক হইতো তাহলে ইলেকট্রন প্রবেশ করতো ভিতরে, মেটা নির্দেশের ক্ষেত্রে কি উপরে চলে যাবে না? তার মানে এটাও কিন্তু ইলেকট্রনে এখানে কিন্তু এই প্লাস জিনিসের পরিমাণ কমাই দিচ্ছে, প্লাস জিনিসের পরিমাণ কমাই দিচ্ছে, তার সাথে আবার স্টেরিক বাধাও আছে। তার মানে এর সক্রিয়তা আরো কম আর কি। ঠিক আছে, যাই হোক, আমরা বুঝবো তাহলে আমাদের আমাদের বিষয়টা এরকম দাঁড়াবে। মুর্দা কথা আমরা শেষ পর্যন্ত যেটা আমরা সিদ্ধান্ত নিলাম সেটা হচ্ছে, যদি আমাদের কাছে মিথানল থাকে এর সক্রিয়তা সবচেয়ে বেশি, একটা CH3 থাকলে
এর সক্রিয়তা একটু কমে গেল। আরো যদি CH3-র চেইনটা লম্বা হয়, আরো সক্রিয়তা আরো কমে গেল। যদি এটা কিটোন হয়, কিটোন হয়, আরো কমে গেল। যদি যদি এইটা যদি এই পাশে এক পাশে যদি আমাদের কি থাকে বলতো, বেনজিন চক্র থাকে, আরো কমে গেল। আর দুই পাশেই যদি বেনজিন চক্র থাকে তাহলে তো কথাই নেই, এত স্টেরিক বাধা যে আলটিমেটলি এরা সংযোজন বিক্রিয়ায় সাধারণত অংশগ্রহণই করে না। তার মানে এটা সবচেয়ে বেশি নিষ্ক্রিয়। তাই এই সক্রিয়তাটা কিন্তু সকল পরীক্ষায় পরীক্ষায় কিন্তু আসে। সক্রিয়তাটা আমরা মনে রাখবো। ক্লিয়ার? বুঝেছো? মনে মনে রাখবো। সবাই বুঝছো? ক্লিয়ার হইছো? ওকে, এইবার চলে আসো অ্যালডিহাইড কিটোনের, এইবার আমরা বিক্রিয়ার দিকে যাই। শুনো, অ্যালডিহাইড কিটোনে যে বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়াগুলোকে আগে তুমি সাজায় নিবা। তুমি যে কোনো জৈব যৌগ পড়ার সিস্টেম, জৈব যৌগ মানুষ ভয় পায় কেন? মানে একেবারে প্ল্যান্ট ওয়েতে মাথায় রাখতে পারে না। তো আমি তোমাদেরকে দেখো ইউটিউব চ্যানেলের মধ্যে আমি বলে দিছি যে হ্যাঁ, তুমি অ্যালকেন এই 10 প্রকারের প্রস্তুত করতে পারবে। মোট 11 প্রকার দিয়ে দিছি, ওই 11 প্রকার একটা চার্টের মধ্যে দিয়ে দিছি। তুমি ওই চোখ বন্ধ করে ওই 11 প্রকার মুখস্থ করবা। অ্যালকিন, হ্যাঁ, যেই 6 প্রকার দিছি ওই 6 প্রকারের মুখস্থ করবা। অ্যালকাইন ওই কয়েক প্রকারের মুখস্থ করবা, যে যেই 3 প্রকার দিছি ওই 3 প্রকারে অ্যালকাইনটা মুখস্থ করবা। আর ওর বিক্রিয়া কয়টা আছে এটা চোখ বন্ধ করে তুমি মাঝে মাঝে চেষ্টা করবে যে হ্যাঁ আমি 11 প্রকার আসলে আমি চিন্তা করতে পারতেছি কিনা। এটাই হচ্ছে জৈব যৌগ পড়ার সিস্টেম। জৈব যৌগ যদি অন্যভাবে পড়ো, খালি দেখো আর মনে করো রিডিং পড়ে গেলা, তাহলে কিন্তু জৈব যৌগ মনে থাকবে না। আসো অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়াগুলো আমি তোমাদেরকে বলি। অ্যালডিহাইড কিটোন কি কি টাইপের বিক্রিয়া দেয় তোমরা প্রথমত তো দেখলা, যে একটা তো হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। কোনো সম্ভাবনা নাই যে এটা তোমরা বুঝো নাই, কারণ একটু আগেই আমি বুঝাই দিলাম যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। আচ্ছা, সেকেন্ড সেকেন্ড বিক্রিয়া যেটা, সেটা হচ্ছে ঘনীভবন বিক্রিয়া। ঘনীভবন বিক্রিয়া। 3 নাম্বার বিক্রিয়া জারণ বিক্রিয়া। 4 নাম্বার বিক্রিয়া বিজারণ বিক্রিয়া। 5 নাম্বার, আর বাকি যত সব থাকলো সেটা অন্যান্যর মধ্যে ঢুকাই দিলাম, বাকি যত সব থাকলো। যদিও ক্ষারের সাথে বিক্রিয়া এসে, মানে আমি তোমাদেরকে একটু ধারণা দিই যে নিউক্লিওফিলিক সংযোজনের মধ্যে HCN এর সাথে বিক্রিয়া, তারপরে তারপরে হচ্ছে তোমার গ্রিকনাট বিকারক, তারপরে অ্যালকোহল, এগুলোর সাথে বিক্রিয়াগুলো আমরা রাখবো, তার সাথে আরো কিছু রাখবো। তারপরে এখানে উল্লেখযোগ্য বিক্রিয়া আছে ডিএনপি টেস্ট, আরো অন্যান্য কিছু আছে। জারণ বিক্রিয়ার মধ্যে KMnO4, K2Cr2O7 এইসব তো আছেই। তার সাথে আমাদের টলেন বা ফেলিং আছে, টলেন বা ফেলিং আছে। তার সাথে আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া আছে। তার সাথে হ্যালোফর্ম বিক্রিয়া, দেখো কত ইম্পর্টেন্ট টাইপের বিক্রিয়া, তাই না? বিজারণ বিক্রিয়ার মধ্যে তুমি মৃদু বিজারণও পাবা, আর ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন ক্লিমেনসন বিজারণ পাবা। ক্লিমেনসন উলফকিস্টার বিজারণ, ক্লিমেনসন বিজারণের মতোই আরেকটা বিজারণ আছে উলফকিস্টার। এইটা ভর্তি পরীক্ষা বেশি আসে, উলফকিস্টারটা তোমরা দেখবা যে প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় উলফকিস্টার থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, তাছাড়া নর্মাল বিজারণও আরো দেখবো আমরা। অন্যান্য বিক্রিয়ার মধ্যে আমাদের থাকতে পারে অ্যালডল, অ্যালডল, ক্যানিজারো, এইসব। তাহলে দেখো তো, দেখেই বুঝতে পারতেছো যে আমাদের এইখানে যে বিক্রিয়াগুলোর কথা লিখেছি, এই সবগুলা বিক্রিয়া কি খুবই ইম্পর্টেন্ট না? সবগুলা বিক্রিয়া কি খুবই ইম্পর্টেন্ট, সব সব জায়গাতেই পরীক্ষায় আসে এই বিক্রিয়াগুলা। তা আজকে যদি এই ক্লাসটা ঠিক মতো করে করো তুমি সব পারবা, কোনো প্যারা নাই। দেখো, খেয়াল করো, খেয়াল করো। প্রথমত আমি তোমাদেরকে যদি বলি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার কাহিনী, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কার কার সাথে দেয়। তো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া একটু আগে আমি যেটা দেখালাম সেরকমই বিক্রিয়াটার সিস্টেম, যে এইখানে মনে করো C ডবল বন্ড O আছে, এর সাথে মনে করো X+ আর Y- বিক্রিয়া হচ্ছে। তো কার্বনের সাথে এই এই বন্ডটা ভেঙে গেলে আমরা জানি যে শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নিলে অক্সিজেনটা হয়ে যাবে মাইনাস আর এটা হবে প্লাস। তার মানে এখানে মাইনাস জিনিসটা আসবে, তার মানে এখানে মাইনাস জিনিসটা আসলে এখানে Y আসবে আর এর সাথে X যুক্ত হবে। এইভাবে করে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া হয়। তো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কার কার সাথে দেয় এটা মনে রাখলেই তোমার জন্য হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি এখানে একটা প্রোডাক্ট লিখি, ধরো তোমার কাছে আছে ইথানেল অথবা প্রোপানন, অথবা দিয়ে লিখতেছি, ইথানেল অথবা প্রোপানন আছে। তো এইটার সাথে যাদের প্লাস মাইনাস তৈরি হওয়া সম্ভব, যেমন HCN, হাইড্রোজেন সায়ানাইড। আমরা জানি হাইড্রোজেন সায়ানাইডে কি বলতো, এইচটা হচ্ছে প্লাস আর সিএনটা কি বলতো মাইনাস, যাদের প্লাস আর মাইনাস তৈরি হওয়া সম্ভব। অথবা অথবা আমি যদি বলি গ্রিক নাট বিকারক,
হ্যাঁ, গ্রিগনার বিকারকের কথা যদি বলি, যেখানে আমি বলতে পারি যে ধরো CH3 MgI, আমরা জানি CH3টা হচ্ছে মাইনাস আর MgIটা হবে হচ্ছে প্লাস, মনে আছে? ওই যে RMgX, গ্রিগনার বিকারকে RMgX যে থাকে, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, গ্রিগনার বিকারকে আরটা হচ্ছে মাইনাস আর MgXটা কি বলতো, প্লাস। এটা মাইনাস আর প্লাস গুলা যাদেরকে আমরা ভাগ করতে পারতেছি। আচ্ছা, তাছাড়া কি হইতে পারে? অ্যালকোহল। সাধারণত আমরা জানি অ্যালকোহল অ্যালডিহাইড কিটোন বা অ্যাসিডের সময় যেভাবে ভাঙে, সেটা হচ্ছে H+ আর হচ্ছে OR মাইনাস হিসাবে। কিসের কিসের ক্ষেত্রে? অ্যালডিহাইড কিটোন এবং অ্যাসিডের ক্ষেত্রে এটার ভাঙার ক্রমটা হচ্ছে H+ আর OR মাইনাস, এই হিসাবে আসলে সে ভাঙে। এছাড়াও আরো বিক্রিয়া আছে, যেমন সোডিয়াম বাইসালফাইড। সোডিয়াম বাইসালফাইড, এখানে H টা প্লাস আর SO3 এটা হচ্ছে তোমার মাইনাস, এইভাবে করে আমরা আসলে ভাঙবো। যদি তুমি ভাঙতে পারো, তাহলে বিক্রিয়া তোমাকে দেওয়া থেকে কেউ ঠেকাইতে পারবে না। আরে তুমি বলবা যে আরে কোনো ব্যাপার হইলো, এখন আমি প্লাসটা দিব অক্সিজেনের সাথে, মাইনাসটা দিব কার্বনের সাথে, শেষ আমাদের বিক্রিয়া। হ্যাঁ, তাহলেই আমাদের কিন্তু বিক্রিয়া শেষ। দেখো খেয়াল করো, তাহলে কিন্তু আমাদের বিক্রিয়া শেষ। কিরকম? এই বিক্রিয়া মনে করো তোমার পরীক্ষায় আসছে, তুমি জাস্ট কি করবা? হ্যাঁ, তুমি জাস্ট চিন্তা করবা যে প্লাস মাইনাসে ভাঙতে পারলেই আমাদের হয়ে যাবে যে CH3। দেখো, C ডাবল বন্ড ও আছে, C সিঙ্গেল বন্ড ও দিয়ে এখানে একটা হাত থাকবে, এখানে একটা হাত আসবে, আসবে না? আর এই বরাবর তো এখানে H বা CH3 আছেই। এখন দেখো, এইখানে দেখো দেখি, এইখানে আছে কি CN, CNটা কি মাইনাস, তা মাইনাস যাবে কার্বনের সাথে, আর Hটা যাবে কার সাথে? অক্সিজেনের সাথে। এই কার্বনের এক পাশে CN আর আরেক পাশে যদি OH থাকে, এইটাকে আমরা বলি সায়ানোহাইড্রিন। বলো এটার নাম কি হয়? সায়ানোহাইড্রিন। খুব ইম্পর্টেন্ট কিন্তু সায়ানোহাইড্রিন। সায়ানোহাইড্রিন কেন ইম্পর্টেন্ট জানো? সায়ানোহাইড্রিন কেন ইম্পর্টেন্ট পরে পরে তোমরা বুঝবা। একটু বড় হও। একটু বড় হও। প্রথম দিকে মনে করো যে তুমি এখন প্রথম পড়তেছো, তাই আমি বড় হইতে বলতেছি। বড় হইলে বুঝবা যে এই যে CH3, হ্যাঁ, মানে এক পাশে OH আছে, এক পাশে মনে করো CN আছে, আছে না? আরেক পাশে মনে করো CH3 বা এই যাই থাকুক না কেন আছে। তোমাদের মজার ব্যাপারটা হচ্ছে, এই CN কে আমরা এসিডিক হাইড্রোলাইসিস যদি করি, আমি বলতেছি না এটা কেন ইম্পর্টেন্ট, একটু আমি জানাচ্ছি। এসিডিক হাইড্রোলাইসিস করলে সায়ানাইডটা আমরা জানি এসিডে পরিণত হয়। এসিডিক হাইড্রোলাইসিস করলে CH3OH হয়ে যাবে, C+H হয়ে যাবে, মানে CNটা C+H এ পরিণত হয়। ঠিক আছে? এই যে CNটা C+H এ পরিণত হইলো, এরপরে এর মধ্যে যদি তুমি অ্যামোনিয়া দাও, অ্যামোনিয়া দিয়ে যদি তুমি তাপ দাও, অ্যামোনিয়া দিয়ে যদি তুমি তাপ দাও, প্রথম ক্ষেত্রে এইটা NH4 হয়ে যায়, তারপরে ওখান থেকে পানি বের হয়ে যায়, এখানেও NH2 চলে আসে, মানে OH এর জায়গায় NH2 চলে আসে। তারপরে তার মধ্যে আবার যদি পানি দিয়ে দাও, CH3, OH এর জায়গায় এখানে একবার NH2 আসবে, এখানে CO দিয়ে NH2 আসে। এরপরে তুমি যদি এখানে যদি পানি দিয়ে দাও, তাহলে কি হয়ে যায়? CH3, C দিয়ে এখানে NH2, এখানে NH2, এখানে হচ্ছে C+H। তাহলে এই জিনিসটার নাম কি বলতো? আলফা অ্যামিনো অ্যাসিড। এটার নাম কিন্তু আলফা অ্যামিনো অ্যাসিড। এই আলফা অ্যামিনো অ্যাসিড হচ্ছে কি, কি বলো দেখি? প্রোটিনের মনোমার। প্রোটিনের মনোমার পরে পড়বা। প্রোটিনের মনোমার, প্রোটিন তৈরিতে এই বিক্রিয়া কাজে লাগে। মানে দুই প্রকারে এই আলফা অ্যামিনো অ্যাসিড প্রস্তুত করা যায়। একটা হচ্ছে এই যে সায়ানোহাইড্রিন থেকে, আরেকটা হচ্ছে তোমার HVZ বিক্রিয়া, হেল ভোলার জিলোনস্কি বিক্রিয়া থেকে। তো যাই হোক, সায়ানোহাইড্রিন খুবই ইম্পর্টেন্ট। এটা অ্যাডমিশনের সময় তোমরা আলো ভালো করে পড়বে, অ্যাডমিশনের সময় আমি পড়াই। হ্যাঁ, তোমরা যারা অ্যাডমিশন প্রার্থীরা আছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে কিভাবে তুমি প্রোটিনের মনোমার প্রস্তুত করবা। কিন্তু নর্মালি এটা মনে রাখো। আচ্ছা, খেয়াল করো, এইখানে এইখানে দেখো, এটা আছে মাইনাস আর এটা আছে প্লাস। তাহলে আমি মাইনাসটা দিব কার সাথে বলো তো? কার্বনের সাথে। তার মানে এখানে চলে আসবে CH3C, এখানে ও এর সাথে আমি দিব এমজিআই, আর সি এর সাথে এখানে দিলাম মনে করো CH3, এখানে H হচ্ছে CH3। যে ভাইয়া আপনার ক্লাস করছি। আচ্ছা, কি অফলাইনে? কি এইবারকার ব্যাচ তুমি? কি উদ্ভাসে? সাকিব, উদ্ভাসে করছো? আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখো, এই যে দেখো CH3C,
ও MgI CH3 এইভাবে করে আসলো। আমরা কি জানি না এরপরে, এই যে মনে আছে তোমাদের যে অ্যালডিহাইড কিটোন থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা হয়, সেইটারই ফার্স্ট ধাপ কিন্তু এইটা। মানে দেখে পরিচিত মনে হচ্ছে না? যে এই জায়গায় জাস্ট যদি আমি এরপরে পানি যোগ করি, পানির মধ্যে কি আছে, H+ আর OH-, আমরা কি জানি এইখানে জাস্ট এইচটা যদি চলে আসে তাহলে এটা অ্যালকোহল হয়ে যাবে। এবং ওই যে আমরা জানি যদি অ্যালডিহাইড মানে যদি থাকে মিথানেল, এখান থেকে 1 ডিগ্রি 1 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়। মিথানেল বাদে বাকি অ্যালডিহাইড গুলো থেকে 2 ডিগ্রি অ্যালকোহল, কিটোন থেকে 3 ডিগ্রি অ্যালকোহল। ওই বিক্রিয়াটাই কিন্তু এটা, মানে জাস্ট ফার্স্ট ধাপটা। এই ফার্স্ট ধাপটাই এখানে আসলে দেওয়া আছে। সেকেন্ড ধাপটাতে পানি যোগ করতে হয়, পানি যোগ করলে কিন্তু ওই যে অ্যালকোহল চলে আসে, তাই না? পানি যোগ করলে অ্যালকোহল চলে আসে। তো খেয়াল করো এখন আমরা যদি বলি এই যে আমরা যদি বলি এখানে যদি কোনো অ্যালকোহলের সাথে তুমি যদি যোগ করো ROH এর সাথে, হ্যাঁ ROH এর সাথে তুমি যদি যুক্ত করো, তাহলে এই বিষয়টা দাঁড়াবে যে OR-টা এখানে যুক্ত হবে, মানে CH3C, এইখানে এইচটা যুক্ত হবে, ও এর সাথে যাবে এইচটা, এখানে যাবে OR-টা, এখানে H বা CH3 হবে। আচ্ছা, আরো একটা মজার বিষয় বলেই দেই, এক পাশে OH আছে এক পাশে OR আছে, এই জিনিসটাকে একটু মাথায় রাখবা। এই জিনিসটাকেও মাথায় রাখবা, এটাও অ্যাডমিশনের সময় খুব কাজে লাগে এটা। এক পাশে OH আছে, আরেক পাশে কি আছে বলতো, OR আছে। মনে করো এক পাশে R আছে, আরেক পাশে R/H আছে মনে করো, ঠিক আছে? তো মনে করো এই জিনিসটা এই পাশে যদি এইচ থাকে, তার মানে কি আসলে এটা অ্যালডিহাইড থেকে আসছে, অ্যালডিহাইড থেকে আসছে। এই জিনিসটার নাম হচ্ছে, এই জিনিসটার নাম আছে, তুমি অ্যাডমিশনের সময় লাগবে, সেটার নাম হচ্ছে হেমি অ্যাসিটাল। এটা বুয়েট ভর্তি পরীক্ষায় কিন্তু এই ধরনের সংকেত পরীক্ষায় আসে। এটার নাম হচ্ছে হেমি অ্যাসিটাল। আবার একই জিনিস যদি কিটোন থেকে আসতো, তাহলে দুই পাশেই আমাদের OH, এই পাশে OR, আর দুই পাশেই কি থাকতো বলতো, আর থাকতো। তাহলে সেটাকে বলতাম আমরা হচ্ছে হেমিকিটাল। বুঝছো কি বুঝো নাই? দুই পাশেই যদি দুই পাশেই যদি তোমার আর থাকতো, সেটা সেটা কি, সেটা হচ্ছে তোমার সেটা সেটা হয়তো তোমার হচ্ছে, ক্লিয়ার? বুঝছো? পুরা ক্লিয়ার? হুম। হ্যাঁ, মানে দুই পাশেই যদি আর থাকে, সেটা সেটা কি কিটোন থেকে আসছে, তাই এটার নাম হেমিকিটাল। হেমি মানে সেমি, মানে অর্ধেক, অর্ধেক এসিটাল অর্ধেক কিটাল। এটা যদি অ্যাডমিশনে কাজে লাগবে, এখন কাজে লাগবে না, তারপরে বলে দিয়ে রাখি, একটু ধারণা থাকলে ভালো। আবার যদি মনে করো আর এখানে সি, এই পাশে এইচ আছে, অ্যালডিহাইড থেকেই আসছে, কিন্তু দুই পাশেরটাই OR, মানে দুই পাশেরটাই OR, অ্যালকোক্সি গ্রুপটা দুই পাশেই আছে, তখন সেটাকে বলি আমরা এসিটাল। সেটার নাম হয়ে যাবে এসিটাল, দুই পাশেই যদি আমাদের OR থাকে। আর যদি আমাদের ঠিক আছে দুই পাশেই OR আছে, ঠিক আছে, আগের মতোই দুই পাশে OR আছে, ঠিক আছে, কিন্তু দুই পাশে আবার আরো আছে, তার মানে কিটোন থেকে আসছে, এটার নাম হচ্ছে কিটাল। তাহলে হেমি এসিটাল মানে অর্ধেক এসিটাল, দুই পাশে OR থাকলে যেহেতু এসিটাল হবে, তাহলে অর্ধেক এসিটাল হয়ে আছে, তাই হেমি এসিটাল। আর হেমিকিটাল মানে অর্ধেক কিটাল হয়ে আছে, দুই পাশে OR থাকলে কিটাল হবে। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, ঠিক আছে। এইটা আমাদের অ্যাডমিশনে কাজে লাগবে। এখন আমি জাস্ট এটা বলে রাখলাম যে এই জিনিসটা হয়। তোমার এই বিক্রিয়া কি মনে রাখা খুব কঠিন? তুমি জাস্ট প্লাস আর মাইনাস তুমি যদি খালি বুঝো, প্লাস কোন জায়গায় আর মাইনাস কোন জায়গায় যাবে, তাহলে আমি এগুলোতে এক্সট্রা জিনিস বলে দিচ্ছি। তোমার একাডেমিকের জন্য শুধু এইটুকু মনে রাখলেই হবে, প্লাসটা হয়ে যাবে আর মাইনাসটা হয়ে যাবে। তুমি খালি এইটুকুই মনে রাখো যে CH3C দিয়ে আমি এইচটা দিব কার সাথে, অক্সিজেনের সাথে OH, আর SO3Na দিব কার্বনের সাথে, তাই না? তারপরে এখানে হচ্ছে H/ হচ্ছে CH3। ঠিক আছে? আচ্ছা, এই কাহিনী। তাহলে এখন চলে আসো যে এইটা আমরা পড়লাম হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, যদিও অ্যামোনিয়ার সাথেও নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, কিন্তু তারপরে আসলে শেষ পর্যন্ত পানি বের হয়ে এটা ঘনীভবন বিক্রিয়া হয়ে যায়। তো অ্যামোনিয়ার বিক্রিয়াটা লিখলাম না। খেয়াল করো, এরপরে দেখো, এরপরে আসো ঘনীভবন বিক্রিয়া। এরপরে আমরা চলে আসবো ঘনীভবন। ঘনীভবন ইংরেজি হচ্ছে কন্ডেনসেশন। ঘনীভবন বিক্রিয়ার বিষয়টা হচ্ছে এরকম যে, দেখো অ্যালডিহাইড কিটোনের সাথে অ্যামিনো মূলক যুক্ত থাকে, মানে NH2 আলা যে কোনো মূলক যুক্ত আছে, এমন যে কোনো যৌগ ওইখান থেকে পানি বের করে বাকিটা যুক্ত করে দেয়, এটাকে ঘনীভবন বিক্রিয়া আসলে বলে। নর্মালি ঘনীভবন বিক্রিয়া মানে যুক্ত হয়ে পানি বের হয়ে যাওয়াকেই ঘনীভবন বিক্রিয়া বলে। তুমি দেখো, তোমাকে যদি আমি বলি অ্যালডিহাইড বা কিটোন, আমি এইভাবে করে লিখলাম যে আর, এখানে C ডাবল বন্ড O দিয়ে, এখানে R/ হচ্ছে তোমার H। ঠিক আছে?
এইটার সাথে তুমি NH2 আছে এমন কোনো একটা গ্রুপ গ্রুপ এখানে আছে, এইটার সাথে তুমি বিক্রিয়া করিয়েছো, তাহলে কি হবে বলতো? এই যে H2 আর O মিলে কি তৈরি করবে বলতো? পানি তৈরি করবে। আর বাকিটা যুক্ত হয়ে যাবে। বাকিটা যুক্ত হয়ে যাবে মানে কি, R C, এখানে মনে করো R অবলিক হচ্ছে H, ডাবল বন্ড হচ্ছে তোমার N, G। এটাকেই বলি আমরা ঘনীভবন বিক্রিয়া। এই যে পানিটা বের হয়ে গেল, বাকিটা যুক্ত হয়ে গেল, এটাকেই বলি আমরা কি বলতো? ঘনীভবন বিক্রিয়া। তাহলে ঘনীভবন বিক্রিয়া যুক্ত হবে এবং এখান থেকে পানি বের হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখবা। ঘনীভবন বিক্রিয়া তাহলে কি হইতে পারে? তুমি মনে মনে করতেছো জি আবার কি জিনিস? জি মানে যে কোনো গ্রুপ। হ্যাঁ, জি মানে যে কোনো গ্রুপ হইতে পারে। সেটা কি বলতো? হইতে পারে গ্রুপটার মধ্যে ধরো তুমি মনে করো বললা যে OH, তাহলে এটা হয়ে যাবে হাইড্রোক্সিল অ্যামিন। এই যে এখানে যদি OH দাও, তাহলে NH2OH মানে কি হাইড্রোক্সিল অ্যামিন। তুমি যদি বলো যে না, জি মানে হচ্ছে, জি মানে আমি মনে করব যে আর, তাহলে তো এটা একটা অ্যামিন, অ্যামিন হয়ে যাবে, তাই না? এটা অ্যামিন হয়ে যাবে। আমি যদি বলি জি মানে হচ্ছে আরেকটা NH2, তাহলে হাইড্রোজিন হয়ে যাবে। আমি যদি বলি জি মানে হচ্ছে NH দিয়ে একটা বেনজিন বা ফিনাইল মূলক, তারপরে ফিনাইল, ফিনাইল হাইড্রোজিন হয়ে যাবে। এইরকম যে কোনো কিছু কিন্তু হতে পারে যেখানে কি হবে বলতো? অথবা আরো হইতে পারে কার্বাজাইড যখন তৈরি করে। হ্যাঁ, এটাও আছে। এগুলো আমরা নর্মাল গুলো আগে এখন পড়ে নিচ্ছি, দেখো ভালো করে দেখো। প্রথমত দেখো যে আমি কি বললাম, যে আমার কাছে অ্যালডিহাইড বা কিটোন আছে। এই যে CH3, C, ডাবল বন্ড O, এইখানে দিলাম মনে করো H অবলিক মনে করো CH3। ঠিক আছে? তো এইটার সাথে আমি মনে করো ফার্স্টেই আমি বিক্রিয়া দিলাম, যেটা সেটা হচ্ছে কি, যে NH2OH, NH2OH। তাহলে NH2OH এর বিক্রিয়া দিলে কি হবে? হাইড্রোক্সিল অ্যামিন। আমি কি বলছি, এইখানকার অক্সিজেন, এইখানকার অক্সিজেনটা চলে যাবে, আর এখানকার হাইড্রোজেনটা চলে যাবে, মিলে পানি তৈরি করবে। বাকিটা যুক্ত হয়ে যাবে, বাকিটা যুক্ত করে দাও। তাহলে এখানে কি হবে? CH3, এখানে C, এখানে থাকতেছে তোমার H অবলিক হচ্ছে CH3। এই ডাবল বন্ডটা, এই যে দেখো, এই ডাবল বন্ডটা অক্সিজেনের সাথে ছিল, এটা নাইট্রোজেনের সাথে চলে যাবে। এইটা এইটা চলে আসবে হচ্ছে OH। তোমরা এই যৌগটাও অ্যাডমিশনে পড়বা, দেখো খালি অ্যাডমিশন অ্যাডমিশন বলতেছি, তাই না? তো এইটাও পড়বা। এই যৌগটার নাম হচ্ছে অক্সিম বা অক্সাইম, অক্সিম বা অক্সাইম। তোমরা দেখবা যে ওই যে আমরা যখন সমানুতা পড়াই, তখন দেখবা যে সমানুতার মধ্যে, হ্যাঁ, সিস ট্রান্স সমানুতা বাদেও তুমি আরো সমানুতা পড়বা, যে ইজেড সমানুতা, তারপরে সাইন এন্টি সমানুতা। এই সাইন এন্টিতে দেখবা যে অক্সাইম বলে জিনিস আছে, OH, অক্সাইম বলে জিনিস আছে, এটাও অ্যাডমিশনে পড়বা। এখন দরকার নেই, জাস্ট নাম মনে রাখতে পারো, এটার নাম অক্সিম বা অক্সাইম। অক্সিমও বলা হয়, অক্সাইমও বলা হয়, সমস্যা নাই। অক্সিম বা অক্সাইম। ঠিক আছে? তো এই যে এই যে এই এই যে মানে তবে তোমাদের যৌগগুলোর নাম মনে রাখতে হবে। বুয়েট ভর্তি পরীক্ষায়, ঢাকা ভর্তির ভর্তি পরীক্ষায় যৌগের নামই কিন্তু চলে আসে, অক্সিম কোনটা, অক্সাইম কোনটা। হ্যাঁ, একটু আগে বললাম সায়ানোহাইড্রিন কোনটা, হেমিকিটাল কোনটা, হেমি এসিটাল কোনটা, এসিটাল কোনটা। হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, এরপরে এরপরে খেয়াল করো, এই OH যুক্ত, তোমাকে আমি যদি বলি এখানে NH2 আছে, এখানে একটা মনে করো আর মূলক যুক্ত করলাম, আগের মতো কি, এই O আর H2 মিলে কি পানি তৈরি করলো, বাকিটা যুক্ত করে দাও। তাহলে কি হবে? CH3, C, এইখানে আসলো মনে করো H অবলিক হচ্ছে CH3, ডাবল বন্ড দিয়ে কি হবে বলতো? এই এনটা যুক্ত হবে, আর প্লাস কি হবে? H2O। এইখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু যৌগ আছে, নাম না বলে থাকতে পারতেছি না। হ্যাঁ, আমি যদিও জানি যে তোমরা অনেকে আছো একাডেমিকে, তোমরা এই নামগুলো দেখে ভয় পায় যাবা, যুগ যুগ ভয় পাওয়ার কিচ্ছু নাই। ওই যে কষ্টের নামগুলো পরে মুখস্থ কইরো, কিন্তু নিয়মটা বুঝে রাখো। যেমন এর আগের এর আগের যে এর আগে যে বললাম যে সংযোজন বিক্রিয়া জাস্ট প্লাস আর মাইনাস যুক্ত হয়, এগুলো মনে রাখো, কার কার সাথে বিক্রিয়া করে এটা মনে রাখো, এটুকু মনে রাখো। তোমাকে নাম মনে এখন যদি নাও থাকে, তুমি ওইটুকু মনে রাখো খালি। পরে ভর্তি পরীক্ষা যায় যখন, যাতে তুমি এইটুকু মনে রাখতে পারো যে হ্যাঁ, এটার বিক্রিয়া, এগুলোর নাম কি। ভয় পাওয়ার কিচ্ছু নাই। তুমি দেখো এখানে কি দিয়েছি, এখানে তোমাকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমি তোমাকে বলি, দেখো যে কার্বনের সাথে, এখানে কার্বনের সাথে ডাবল বন্ড দিয়ে N দিয়ে এখানে তোমার আর আছে, আছে কি নাই? আছে। এটাকে বলে, দেখো, আমরা যদি এখানে সিঙ্গেল বন্ড থাকতো তাহলে এটাকে অ্যামিন বলতাম, কিন্তু এটা তো দেখো, এই যে কার্বনের সাথে ডাবল বন্ড দিয়ে N আছে, এটাকে বলি আমরা ইমিন। ইমিনের মধ্যেও ইমিনের মধ্যেও ব্যাপারটা হচ্ছে, ইমিনের মধ্যেও দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অ্যালডিমিন আর কিটিমিন। আমি যদিও আলাদা করতেছি না, দেখো, যদি অ্যালডিহাইড থেকে তৈরি হয় তাহলে এই পাশে এক পাশে মিনিমাম একটা এইচ থাকবে,
আর দুই পাশে আর থাকলে সেটাকে বলি আমরা কিটিমিন। অ্যালডিমিন আর কিটিমিন, ইমিনের মধ্যে দুই প্রকারের ভাগ আছে, অ্যালডিমিন আর কিটিমিন। অ্যালডিমিন মানে অ্যালডিহাইড থেকে যে ইমিনটা তৈরি হয় তাকে বলা হয় হচ্ছে অ্যালডিমিন। মানে কথাটা কি বুঝলা? অ্যালডিমিন, অ্যালডিমিন। আর হচ্ছে কিটোন থেকে যেটা তৈরি হয় সেটার নাম হচ্ছে কিটিমিন। অ্যালডিহাইড থেকে তৈরি হলে অ্যালডিমিন, কিটোন থেকে তৈরি হলে দেখো, মানে যখন এই যে এইটা যে তৈরি হয়েছে এটা কার সাথে, যদি এটা অ্যালডিহাইড থাকো CH3 সি ডাবল বন্ড ও দিয়ে এইচ, তার সাথে তৈরি হলে এখানে এইচ আসতো, তাহলে সেটা হতো অ্যালডিমিন। যদি এই পাশে CH3 এই পাশে CH3 থাকতো, কিটোন থেকে তৈরি হয়েছে, তাহলে ওটা হইতো কিটিমিন। তাহলে অ্যালডিমিন আর কিটিমিন দুইটা পার্ট আছে না? পার্ট আছে। এখন দেখো এইটারই একটা একটা টটোমার, টটোমার আছে খুবই মজার একটা, এটা টটোমার মানে প্রোটন ট্রান্সফার ফলে। তোমরা কিন্তু টটোমারিজম পড়ছো না, ওই যে কিটোইনল টটোমারিজম সবচেয়ে কমন। এরকম এরকম আমরা জুইটার জুইটার আয়নে পড়ি, অনেক প্রকার টটোমার থাকে। এখানেও একটা টটোমার থাকে। এখানে প্রোটন ট্রান্সফারের মাধ্যমে যেই জিনিসটা ঘটে দেখো, যে এই কার্বনের সাথে এখানে আরেকটা কার্বন যুক্ত যৌগের সাথে মনে করো সি ডবল বন্ড সি তৈরি করে, আর সিঙ্গেল বন্ড এন দিয়ে এখানে এই এই যৌগটা আসলে প্রস্তুত করে। দেখো এদিকে তোমার তাকানোর দরকার নেই, আমি আর গুলার জায়গায় এখানে মনে করো এইচ আছে, CH3 আছে, তুমি এইটা দেখো। এখন এটা টটোমার হিসাবে চিন্তা না করে তুমি নর্মালি এই যৌগটাকে চিন্তা করো। এখানে ডিফারেন্সটা কি তৈরি হলো, এখানে কার্বন গুলার সাথে কার্বনের সিঙ্গেল বন্ড ছিল, সব জায়গায় কার্বনের সিঙ্গেল বন্ড ছিল। এইবার কার্বনের সাথে কার্বনের ডাবল বন্ড দিয়েছি, এন এর সাথে সিঙ্গেল বন্ড আছে। তাহলে এই জিনিসটা কিন্তু পরীক্ষা অনেকবার আসছে। এই কার্বন কার্বন ডাবল বন্ড মানে ইন, আর কার্বনের সাথে এন মানে হচ্ছে অ্যামিন। এই অ্যামিন না, কার্বনের সাথে সিঙ্গেল বন্ড দিয়ে এন দিয়ে মানে কি অ্যামিন। ইনজোগ অ্যামিন মানে হচ্ছে ইনামিন। বুয়েট ভর্তি পরীক্ষার খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, দুইবার আসছে, সেটা হচ্ছে ইনামিনের সংকেত লিখো। ইনযোগ অ্যামিন মানে কিন্তু ইনামিন। কথাটাকে বুঝছো কি বুঝো নাই? ইনযোগ অ্যামিন তোমাকে, তুমি শুধু ভেঙে ফেললেই হয়ে যাবে যে ইনামিনের সংকেত কি। তাহলে অ্যালকিনের ইন, অ্যামিনের অ্যামিন, তাহলে ইনযোগ অ্যামিন মানে হচ্ছে ইনামিন। এটা কিন্তু আসলে এই যে ইমিনের একটা হচ্ছে টটোমার, ইমিনের হচ্ছে টটোমার। ক্লিয়ার, বুঝছো? ইমিনের এটা টটোমার, হ্যাঁ, ইমিনের টটোমার, রাইট, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমরা আর ওইদিকে যাচ্ছি না। যদিও এইখানে আরো একটা বিষয় আছে, এখানে যদি কোনো একটা এই পাশে যদি আবার বেনজিন চক্র থেকে আসে সেটাকে অ্যানিল বলে। এগুলা ভর্তি পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, তো সেই জন্য মানে তোমাদের আবার এটা প্যারা হয়ে যাইতে পারে, যে এখানে যে আরটা আছে সেটা যদি আমি যদি এখানে একটা বেনজিন চক্র বসায় দিই, এখানে যদি একটা বেনজিন চক্র বসায় দিই, হ্যাঁ, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে অ্যানিল। এই ধরনের যৌগগুলাকে বলে অ্যানিল, যেটা অ্যারোমেটিক অ্যামিন থেকে যেগুলো আসে সেগুলোকে বলা হচ্ছে অ্যানিল। হ্যাঁ, এটাও ভর্তি পরীক্ষায় আসা একটা কোশ্চেন। যাই হোক, আমরা চলে আসি। মানে এত কিছু একবারে দেখলে তোমার কাছে মনে হবে অনেক কঠিন, আসলে কিন্তু কঠিন না। ওগুলো ইনফরমেশন, জাস্ট ইনফরমেশন, তুমি অ্যাড করে যাবা, এই জিনিসগুলোর সাথে অ্যাড করে যাবা। আচ্ছা, আমরা নর্মাল যৌগের মধ্যে চলে আসি। ধরো আমরা যদি বলি NH2, এখানে আবার আছে NH2, মানে কি বলতো? মানে হচ্ছে তোমার হাইড্রোজেন। NH2 মানে হচ্ছে হাইড্রোজেন। তাহলে এর সাথে যদি বিক্রিয়া হয় তাহলে কি হবে, এই H2 আর O মিলে পানি, বাকিটা যুক্ত করে দাও, তাহলে কি হবে CH3, এখানে C, এখানে H অবলিক হচ্ছে CH3, এই ডাবল বন্ড, এই ডাবল বন্ডটা N এর সাথে, N দিয়ে সিঙ্গেল বন্ড হচ্ছে NH2, তাহলে প্লাস প্লাস কি হবে বলতো, পানি। হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে কি তৈরি হয়, হাইড্রোজোন। হ্যাঁ, যেমন এটা যদি আমি বলি প্রোপানন থেকে তৈরি হয়েছে, তাহলে প্রোপানন হাইড্রোজোন। যদি ইথানল থেকে তৈরি হয় তাহলে ইথানল হাইড্রোজোন। হাইড্রোজেন, হাইড্রোজেনের যে প্রোডাক্টটা সেটাকে বলি আমরা হাইড্রোজোন। হাইড্রোজেন থেকে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটার নাম হচ্ছে হাইড্রোজোন। ক্লিয়ার, বুঝেছো? পারবা? দেখো এখন এরপরে তুমি আমাকে বলো তো, এই জায়গায় এই হাইড্রোজেনের মতো হাইড্রোজেন যে তৈরি হইলো, এই জায়গায় যদি তুমি আমাকে বলো যে ঠিক আছে, হাইড্রোজেনের একটা এইচ আমি যদি এখানে ফিনাইল মূলক যদি এখানে যদি দেই, বাক্স যদি বসায় দেই, তাহলে কি তৈরি হবে বলো তো? এই H2 আর O মিলে পানি তৈরি করলো, বাকিটা কি যুক্ত হয়ে গেল, তাহলে কি তৈরি হবে CH3C, এখানে CH3, বলো তো ডাবল বন্ড N, তাহলে কি হলো ডাবল বন্ড N দিয়ে NH, তাই না? এইরকম করে একটা বাক্স চলে আসবে, তাই না? ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলা, তাহলে ফিনাইল হাইড্রোজেন তৈরি করলো, করলো কি করলো না, করছে। ক্লিয়ার? মানে জাস্ট কি করতেছি আমরা প্রতিবার, এইখান থেকে H2 নিয়ে নিচ্ছি, NH2 এর H2 নিয়ে নিচ্ছি, আর এখানকার ও নিলে পানি পানি বের করে দিচ্ছি। তাহলে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে হাইড্রোজেন, ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে ফিনাইল হাইড্রোজেন। আমি যদি এখন বলি আমি যদি এখন বলি এইটারই 2 নাম্বার পজিশনে একটা নাইট্রোমূলক ছিল,
এইখানে 4 নাম্বার পজিশনে একটা নাইট্রোমূলক ছিল, তাহলেই এর নাম হয়ে যাবে 2,4-DNPH, অর্থাৎ 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। সেখান থেকে তৈরি হবে কমলা বা হলুদ বর্ণের 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। যদিও এইটার কালার রেডও হইতে পারে, ROY, মানে রেড, অরেঞ্জ, ইয়েলো। এটা অ্যালডিহাইড বা কিটোন কত বড় এইটার উপরে ডিপেন্ড করে, যেটা রেড হবে, অরেঞ্জ হবে নাকি ইয়েলোইশ হবে, এইটার উপরে আসলে ডিপেন্ড করে। তারপর আমাদের বইগুলোতে অরেঞ্জ আর ইয়েলোর কথা থাকে, মানে কমলা বা হলুদ বর্ণের কথা থাকে, কোনো সমস্যা নাই। কমলা বা হলুদ বর্ণের দিতেই পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কমলা বা হলুদ বর্ণের তোমার 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন তৈরি করে, এটাকে বলে ডিএনপি টেস্ট। তার মানে ডিএনপি টেস্ট ইজ নাথিং বাট ঘনীভবন বিক্রিয়া। তাহলে তোমাকে যদি আমি বলি এই যে ডিএনপি টেস্টটা আসলে অ্যাকচুয়ালি কি বিক্রিয়া, এটা একটা ঘনীভবন বিক্রিয়া, নাথিং বাট ঘনীভবন বিক্রিয়া, যেটাতে অ্যালডিহাইড হোক, আমি যদি বলি অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সাথে যখন আমরা এই ডিএনপি টেস্ট দিব, অ্যালডিহাইডের সাথে ডিএনপি টেস্ট যদি দেই, আমরা কমলা বা হলুদ বর্ণের পদক্ষেপ পাবো। কিটোনের সাথে যদি আমরা ডিএনপি টেস্ট দেই, তাহলেও কমলা বা হলুদ বর্ণের আমরা পদক্ষেপ পাবো। তার মানে এইখান থেকে আমরা বুঝবো যে এই ডিএনপি টেস্ট যদি দেয়, তাহলে সেইটা আমরা বুঝবো এইটা হচ্ছে ওর মধ্যে কার্বনিল মূলক, অর্থাৎ এইটাতে হয় অ্যালডিহাইড আছে, না হলে কিটোন আছে। আমরা আমরা এটা বুঝে যাব। যদি কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা যৌগর সাথে তুমি যদি 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন দাও আর বিক্রিয়া বিক্রিয়া করে তোমার কমলা বা হলুদ বর্ণের পদক্ষেপ ফেলে, তাহলে তুমি কি বুঝবা বলো তো? এর মধ্যে হয় কি আছে, হয় অ্যালডিহাইড আছে, না হলে কিটোন আছে। আমরা এখনো জানি না অ্যালডিহাইড আছে নাকি কিটোন আছে, ঠিক আছে? তাহলে আমরা এটা জানি না যে অ্যালডিহাইড আছে নাকি কিটোন আছে, তবে এইটা শিওর যে হয় অ্যালডিহাইড আছে, না হলে কিটোন আছে, এটা আমরা কিন্তু শিওর। ক্লিয়ার, বুঝছো? ঘনীভবন বিক্রিয়ার আবার একটু আমি বলি, ঘনীভবন বিক্রিয়া কিন্তু আরো পড়াবো। আমরা যখন অ্যাডমিশনে উঠবো, বুয়েট অ্যাডমিশনের জন্য যখন তুমি ট্রাই করবা, তখন আবার দেখবা যে এই টাইপের প্রোডাক্ট আছে। যেমন তোমার কাছে আছে, মনে করো এইটা একটা কিটোন আছে, কিটোনের সাথে তোমার তোমার মনে করো মিথানলের বিক্রিয়া, মিথানলের বিক্রিয়া করাই দিব। হ্যাঁ, মিথানলের যদি বিক্রিয়া করো, HCHO, এই H2 আর ও মিলে পানি তৈরি করবে, আর বাকিটা যুক্ত হয়ে যাবে। বাকিটা যুক্ত হয়ে গেলে সি, এখানে আর, এখানে সি ডবল বন্ড, এখানে সি ডবল বন্ড ও, এটাকে বলে কিটিন। এটাও বুয়েট ভর্তি পরীক্ষার আশা কোশ্চেন। এইটাও কিন্তু ঘনীভবনের উদাহরণ। কিন্তু এইটা এখন তোমার একাডেমিকে লাগবে না, আমি এটা বলছি যে একাডেমিকে লাগবে না, তোমার একাডেমিকে না পড়লেও চলবে। কিন্তু ঘনীভবন বিক্রিয়া আরো আছে। অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা আমরা নর্মাল যেহেতু ঘনীভবন বিক্রিয়া না, ওইটা ওই যে লাস্টে অন্যান্যর মধ্যে পড়বো, অ্যালডল, ক্যানিজারো, এগুলো আমরা আমরা লাস্টের দিকে, লাস্টের টাইপের মধ্যে পড়বো। ক্লিয়ার, বুঝেছো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। তাহলে আমরা এইখান থেকে তাহলে আমরা কি পাইলাম? এখান থেকে যেটা পাইলাম, কি কি জিনিস শিখলা একটু দেখে নাও। একটু দেখলে তোমাদের জন্য সুবিধা হবে, নাহলে তো ভুলে যাওয়া কি শিখলা। একটা ইম্পর্টেন্ট জিনিস শিখেছো, হেমি এসিটাল, এসিটাল, হেমিকিটাল, কিটাল, ইম্পর্টেন্ট জিনিস। তারপরে ঘনীভবন বিক্রিয়ার মধ্যে কার কার সাথে ঘনীভবন বিক্রিয়া দেয় শিখলা। শিখার পরে এখানে অক্সিম বা অক্সাইম কি জিনিস সেটা শিখছো। তার সাথে তুমি যেটা শিখছো সেটা হচ্ছে কি বলতো, এই যে কার্বনের সাথে ডাবল বন্ড এন থাকলে এটাকে বলে ইমিন। ইমিনের মধ্যে অ্যালডিমিন হতে পারে, কিটিমিন হতে পারে, এইটারই একটা টটোমার হচ্ছে ইনামিন। ইন যোগ অ্যামিন মানে ইনামিন হয়। এখান থেকে অ্যানিল যৌগ কোনটা জিনিস, যদি এখানে একটা বেঞ্জিন চক্র থাকে। যাই হোক, এগুলা ভর্তি পরীক্ষার জিনিস, একটু আলাদা করে বলেছি। আর ডিএনপি টেস্টের কথা বলেছি, ডিএনপি টেস্ট সবসময় আছে, কারণ এটা তো জাস্ট এক প্রকারের ঘনীভবন বিক্রিয়া। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কোনো প্যারা নাই, এটা জাস্ট ইজিলি দিয়ে দিতে পারবা। তবে আমি আবার বলে রাখতেছি, এটা কিন্তু ROY, মানে রেড, অরেঞ্জ, ইয়েলো, তিনটা কালারই হতে পারে, কিন্তু বইয়ের মধ্যে সাধারণত অরেঞ্জ আর ইয়েলোর কথা দেওয়া থাকে, তাই তুমি মনে রাখতে পারো এই দুইটার কথা, কোনো সমস্যা নাই। এখন চলে আসো, এখন চলে আসো আমাদের হচ্ছে আর লাস্টে জানি কিটিন পড়লাম, তাই না? কিটিন, ওকে। এখন চলে আসো আমাদের জারণ, থার্ড। থার্ড হচ্ছে আমাদের জারণ। অ্যালডিহাইড কিটোনে জারণ করলে কি পাওয়া যাবে? অ্যালডিহাইড কিটোনে জারণ করলে অ্যাসিড পাওয়া যাবে, আর কি পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, জারণের 3 প্রকারের জারণ আসলে আমরা পড়বো। প্রথমে প্রকারের জারণটা আগে আমি বলে নেই। মনে মনে করো তীব্র জারণ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কেন দেই বলো তো? এই তোমাদেরকে জারণ বিজারণ বিক্রিয়া পড়াইছি না? এসিডিও মাধ্যমে ওই যে 5টা ইলেকট্রন গ্রহণ করে, 6টা ইলেকট্রন, তার মানে তীব্র জারক। কিন্তু ক্ষারীয় মাধ্যমে, প্রশম মাধ্যমে কম পরিমাণ ইলেকট্রন গ্রহণ করে, তার মানে এরা মৃদু জারক।
কিন্তু এটা যেহেতু আমরা তীব্র জারণ করব, তাই এসিডীয় মাধ্যম নিব। আচ্ছা, তারপরে তারপরে তোমাদেরকে যদি আমি বলি যে এইখানে আহ এরপরে আরো হচ্ছে মৃদু মৃদু জারক দ্বারা, মৃদু জারক দ্বারা জারণ কি হতে পারে? অ্যান্সার হচ্ছে টলেন বিকারক দ্বারা জারণ। তুমি বলবা টলেন বিকারক কি মৃদু জারক? হ্যাঁ, টলেন বিকারক মৃদু জারক, কিন্তু টলেনের চেয়েও মৃদু হচ্ছে ফেলিং। টলেন আর ফেলিং এর মধ্যে যদি কম্পেয়ার হয়, তাহলে ফেলিং হচ্ছে টলেনের চেয়েও দুর্বল। হ্যাঁ, টলেনের চেয়েও দুর্বল, কিন্তু এগুলো সবগুলাই হচ্ছে জারণ বিক্রিয়া। তার সাথে কিন্তু আমরা পড়বো হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যালোফর্ম বিক্রিয়াও কিন্তু মানে অ্যালডিহাইড কিটোনের হচ্ছে জারণ বিক্রিয়ার মধ্যেই পড়ছে। ঠিক আছে, অ্যালডিহাইড কিটোনের জারণ বিক্রিয়ার মধ্যেই পড়ছে। খুবই ইম্পর্টেন্ট, এগুলো সবগুলো পার্টই ইম্পর্টেন্ট। আসো আমরা এক এক করে স্টার্ট করি। প্রথমত, পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, এটার কথা চিন্তা করো। তো প্রথম যে বিষয়টা তোমাদেরকে, আমি তো প্রথম থেকে একটা জিনিস জারণের যে ধাপগুলো আছে, সেই ধাপগুলো সবসময় আমরা সবাই জানি আসলে। মানে আমরা যদি বলি অ্যালকোহলকে তুমি জারণ করলে কি পাবা, তোমরা সবাই জানো যে অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড বা কিটোন পাওয়া যায়। অ্যালডিহাইড বা কিটোন পাওয়া যায়। এটা গতদিন আমরা যে অ্যালডিহাইড কিটোনের 20 প্রকারের প্রস্তুতি আমি তোমাকে দেখিয়েছিলাম, হ্যাঁ, তার মধ্যে কিন্তু এই জিনিসগুলো চলে আসছিল, তাই না? আর তাকে জারণ করলে তুমি অ্যাসিড পাবা, রাইট? এটাই তো কাহিনী, তাকে জারণ করলে তুমি অ্যাসিড পাবা। এখন কথা হচ্ছে যে অ্যালডিহাইড কিটোনকে তুমি যদি জারণ করো, তুমি অ্যাসিড যে পাবা, তুমি অ্যাসিডটা কিভাবে তৈরি করবা? খুবই সহজ। প্রথমে আমি যদি বলি অ্যালডিহাইডের কথা, তো CH3, মনে করো CHO আছে। আমি কি করব? এইটাকে মনে করো এই যে পটাশিয়াম ডাইক্রোমেট বা পারম্যাঙ্গানেট দ্বারা তুমি জারণ করতেছো। এখানে CHO আছে, এটাকে জাস্ট তুমি COOH করে দিবা, শেষ, কাহিনী শেষ। এটা কি হয়ে যাবে বলো তো? ইথানল ছিল, এখান থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়ে গেল। এটাই হচ্ছে তোমার কি বলতো, এটাই হচ্ছে তোমার জারণ। বুঝো নাই মনে হয়। আবার দেখো, মনে করো RC CH2COOH আছে মনে করো, এটাকে তুমি মনে করো জারণ করলা কার মধ্যে? পটাশিয়াম ডাইক্রোমেট বা পারম্যাঙ্গানেটে সালফিউরিক অ্যাসিড, তাহলে RCH2COOH। এটাই তোমাকে বলছি, জারণ মানে এই সকল যে কোনো বিক্রিয়াগুলোতে তোমাকে সমতা করার প্রয়োজন নাই। জৈব যৌগের বিক্রিয়াতেও কোনোই প্রয়োজন নাই সমতা করার। জাস্ট বিক্রিয়ার মেইন প্রোডাক্ট গুলো লিখে দিবা, কোনো সমস্যা নাই। তো সরি, এখানে তো ভুল লিখছি না, এটা। আচ্ছা, RCH2CHO, এখান থেকে আসতেছে RCH2COOH। ক্লিয়ার, বুঝেছো? এখন দেখো, এখন কিটোনের ক্ষেত্রে পপ অফ রুল ফলো করে। সেটা কি রকম? ধরো তোমাকে আমি যদি বলি যে CH3 CH2 C ডবল বন্ড O দিয়ে মনে করো তোমার কাছে আছে CH3, বুঝছো? তো এইখানে ব্যাপারটা কি রকমের হয় ভালো করে বুঝো, খুব সুন্দর করে বুঝবা। এইটাকে তুমি যদি ওই ওই মাধ্যমে যদি জারণ করো, কি পটাশিয়াম ডাইক্রোমেট বা পারম্যাঙ্গানেটে তুমি যদি জারণ করো, কি রকমের হবে? সিস্টেমটা হইলো, আচ্ছা এখানে আরো একটা দিয়ে দেই, তাহলে দুইটা দিলে একসাথে বুঝতে সুবিধা হবে। পপ অফ রুল কি জিনিসটা? CH3 CH2 CH2 CO CH3। দেখো, জিনিসটা হইলো এরকম যে এখানেও তোমার হচ্ছে অ্যালডিহাইড হোক কিটোন হোক, দুটাই হচ্ছে অ্যাসিড হবে। কিন্তু মনে রাখতে হবে, এই পাশে দেখো, ডাবল বন্ডের এই পাশে দুইটা কার্বন, এই পাশে একটা কার্বন। যেই পাশে কম কার্বন আছে তাকে তাকে ওই কার্যকরী মূলকটা মিলে জয়টা কার্বন হয়, সেটা মিলে একটা অ্যাসিড, আবার বাকি জয়টা কার্বন থাকে সেটা মিলে আরেকটা অ্যাসিড। তার মানে এখানেও দুইটা কার্বন আছে, এইটা মিলে অ্যাসিড হইলে হবে ইথানোয়িক অ্যাসিড, অর্থাৎ CH3COOH, এটা হবে। আবার এইখানে তো দুইটা কার্বন মিলে আবার ওই ইথানোয়িক অ্যাসিড, তার মানে দুই অণু ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে। যদিও সমতা করার প্রয়োজন নাই, জাস্ট আমরা এটা মনে রাখবো। বুঝো নাই মনে হয়? দেখো বিষয়টা বুঝো। এই পাশে আছে কয়টা? চারটা। এই পাশে আছে কয়টা? একটা। এই একের সাথে এইটা তার মানে যাবে, তার মানে এটা হবে দুইটা, এই পাশে হবে চারটা। তার মানে CH3 চার কার্বন বিশিষ্ট অ্যাসিডের নাম হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। তাহলে এক পাশে হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড, আরেক পাশে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, আরেক পাশে হচ্ছে তোমার ইথানোয়িক অ্যাসিড। মানে একটা চার কার্বন বিশিষ্ট, একটা দুই কার্বন বিশিষ্ট অ্যাসিড হবে। ক্লিয়ার, বুঝছো? তাহলে অ্যালডিহাইড কিটোনের জারণের প্রথম যে শক্তিশালী জারণ, এটা আমরা বুঝলাম যে শক্তিশালী জারণ কিভাবে করে হবে। এরপরে চলে আসো যদি মৃদু জারণ, তাহলে মৃদু জারণের মধ্যে আমরা কি পড়ব? মৃদু জারণের মধ্যে আমরা মূলত দুইটা জিনিস পড়ব, যদিও আরো দ্রবণ আছে, ফেলিং দ্রবণ
টলেন 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 বিকারক আর ফেলিং দ্রবণ, যদিও বেনেডিক্ট দ্রবণ আছে, এগুলো আমরা পড়বো না এখানে। ওগুলো আমরা আবার বলছি যে ভর্তি পরীক্ষায় যেয়ে পড়বো। হ্যাঁ, এগুলো তোমাদের যতটুকু সিলেবাসের মধ্যে আছে এতটুকুর মধ্যেই, মানে একাডেমিকে এতটুকু পড়লেই হবে। তো তুমি খেয়াল করো যে এইখানে বলেছে যে মৃদু জারণ, মৃদু জারণ হচ্ছে টলেন আর ফেলিং। এই মৃদু জারণ যে তুমি করবা টলেন বিকারক দ্বারা বা ফেলিং দ্রবণ দ্বারা, এইটা এইটা দ্বারা মৃদু জারণ করার ফলে একটা জিনিস ঘটবে। তোমরা মনে রাখবা অ্যালডিহাইডের মধ্যে যেহেতু এস্টেরিক বাধা হচ্ছে কম, তাই একে জারণ করা সহজ, কিটোনকে জারণ করা কঠিন। তাই টলেন আর ফেলিং দিয়ে, মানে টলেন আর ফেলিং দিয়ে এই দুইটাই হচ্ছে অ্যালডিহাইড বিক্রিয়া করবে। অ্যালডিহাইড বিক্রিয়া করবে মানে অ্যালডিহাইডকে ঠিকই জারিত করা যাবে যেহেতু মৃদু জারক, কারণ ও সহজেই জারিত হয়। কিন্তু তুমি যদি কিটোনকে নাও, কিটোনকে জারিত করা যাবে না, কিটোনকে জারণ করা যাবে না। তাই এই টলেন আর ফেলিং দিয়ে আমরা অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য তৈরি করি। কথা বোঝো নাই মনে হয়। তোমাকে যদি বলি অ্যালডিহাইড আর কিটোনের পার্থক্যকারী বিক্রিয়া কি, টলেন বিকারক, ফেলিং দ্রবণ, বেনেডিক্ট দ্রবণ, যেগুলা দুর্বল দুর্বল জারক, যারা মানে দুর্বল জারক, যারা অ্যালডিহাইডকে পারে কিন্তু কিটোনকে পারে না। আবার বলি অ্যালডিহাইড কিটোনের মধ্যে কিন্তু মানে অ্যালডিহাইডকে জারণ করা সহজ, কিটোনকে জারণ করা কঠিন, ওখানে স্টেরিক বাধা অনেক বেশি তাই। আর টলেন আর ফেলিং এর মধ্যেও টলেনটা একটু বেশি শক্তিশালী। এই কারণে এই বেনজালডিহাইডের সাথে বিক্রিয়া করলেও এটা আবার বেনজালডিহাইডের অ্যারোমেটিক অ্যালডিহাইডের সাথেও বিক্রিয়া করে না। সেটা পরে, এটাও এটাও অ্যাডমিশনে যায় পড়বা, সমস্যা নাই। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, এখন আসো, এখন আমরা যদি টলেন আর ফেলিং এর কথা যদি আমরা বলি, তাহলে টলেনের বিষয়টা হচ্ছে আমরা জানি যে ডাইয়ামিন সিলভার হাইড্রোক্সাইড অথবা নাইট্রেটও নেওয়া যেতে পারে, ডাইয়ামিন সিলভার হাইড্রোক্সাইড। তাহলে এই যে এটা যে আছে, ধরো কোনো একটা অ্যালডিহাইড তোমার কাছে আছে, CH3CHO, এইটার সাথে এই টলেন বিকারকের তুমি বিক্রিয়া করলা, যে ডাইয়ামিন সিলভার হাইড্রোক্সাইডের বিক্রিয়া করলা। তাহলে যেই জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে যে প্রথমত সিলভার দর্পণ তৈরি হবে। প্রথমত কি তৈরি হবে বলতো? সিলভার দর্পণ তৈরি হবে। এরপরে তার সাথে যদি আমি চিন্তা করি, যেহেতু এ দুর্বল জারক, এ কে জারিত করবে, জারিত করলে তো এসিড, তাহলে 2 কার্বন বিশিষ্ট একটা এসিড তৈরি করবে। 2 কার্বন বিশিষ্ট এসিডের নাম কি বলতো? CH3COOH, মানে ইথানোয়িক অ্যাসিড। কিন্তু যখনই তুমি মনে রাখবা যে এসিডটা এসিড হিসাবে সাধারণত থাকে না যদি কোনো পজিটিভ আয়ন যদি ওর মধ্যে উপস্থিত থাকে, যেমন এখানে অ্যামোনিয়াটা অ্যামোনিয়াম আকারে যদি থাকে, তাহলে এই এইটা কিন্তু অ্যামোনিয়াম ইথানয়েড আকারে চলে আসবে, CH3COONH4 প্লাস, প্লাস হচ্ছে অ্যামোনিয়া, প্লাস হচ্ছে তোমার পানি। ক্লিয়ার, বুঝছো? এটা আসলে তোমার বিক্রিয়া করলো। এখন বলো দেখি, তোমাকে যদি বলি একটা কিটোন তোমাকে দিলাম, কিটোনের সাথে আমরা যদি বলি যে এই টলেন বিকারক বিক্রিয়া করবে কিনা, অ্যান্সার হচ্ছে না, বিক্রিয়া করবে না। যদিও আমি দুই একটা এক্সট্রা জিনিস বলে রাখি, এইটা কিন্তু বেনজালডিহাইড, এক প্রকারের অ্যালডিহাইড, এ কিন্তু টলেন বিকারকে বিক্রিয়া করে, মানে সিলভার দর্পণ তৈরি করবে সেম প্রসেসে, এটা কিন্তু তৈরি করবে। মানে অ্যারোমেটিক অ্যালডিহাইডও কিন্তু টলেন বিকারক দ্বারা জারিত হয়, এটা মনে রাখবা। অ্যারোমেটিক অ্যালডিহাইড এবং অ্যালিফেটিক অ্যালডিহাইডের মধ্যে শনাক্তকারী পার্থক্য, মানে তুমি পার্থক্য করে দিতে পারো কিন্তু আরেকটা প্রসেসে। আচ্ছা, এটা পরে করছি, এটা আগে দেখে নাও। এরপরে আমরা যদি বলি ফেলিং দ্রবণ, এরপরে আমরা যদি বলি ফেলিং দ্রবণ, ফেলিং দ্রবণ জিনিসটা কি আসলে? ফেলিং দ্রবণ হচ্ছে যে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট এবং কপার সালফেটের সমআয়তন মিশ্রণকে বলা হয় হচ্ছে ফেলিং দ্রবণ। কি বললাম? সোডিয়াম পটাশিয়াম টার্টারেট মানে টার্টারিক অ্যাসিডের এক পাশে এইচ এর জায়গায় আসবে সোডিয়াম, আরেক পাশে এইচ এর জায়গায় আসবে টার্টারিক অ্যাসিড, কি ডাইকার্বক্সিলিক অ্যাসিড, এক পাশে এইচ এর জায়গায় Na আসবে, এক পাশে এইচ এর জায়গায় K আসবে। এই সোডিয়াম পটাশিয়াম টার্টারেট তৈরি হবে, সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের আর কপার সালফেটের সমআয়তন মিশ্রণকে আমরা ফেলিং দ্রবণ বলি। অনেকেই ফেলিং দ্রবণের যদি বিক্রিয়াটা দেওয়া হয় যে অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করবে, কিটোনের সাথে করবে না, ধরো যখন ফেলিং দ্রবণের বিক্রিয়া দেওয়া হবে, বিক্রিয়া কিন্তু করে এইটা, তাই অনেকেই মনে করে ফেলিং দ্রবণ মানে মনে হয় এইটা, যেটা কিন্তু ভুল। ফেলিং দ্রবণ মানে কি আসলে? সোডিয়াম পটাশিয়াম টার্টারেট আর কপার সালফেটের সমআয়তন মিশ্রণ, এইটা কিন্তু ফেলিং দ্রবণ না। এইটা আসলে ওই দুইটার মিশ্রণের মধ্যে
উপস্থিত আয়নগুলাতে কপার 2+টা হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হয়ে একটা মানে যৌগ আকারে থাকে, সেইটার বিক্রিয়া। কিন্তু এটার নাম কিন্তু ফেলিং দ্রবণ না। ফেলিং দ্রবণ হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট আর কপার সালফেটের সমআয়তন মিশ্রণ। এটাই হচ্ছে ফেলিং দ্রবণ। এটা ভুল করো না, অনেক সময় পরীক্ষায় আসে অনেকে ভুলে হ্যাঁ কপার হাইড্রোক্সাইড দিয়ে দেয়, আসলে কপার সালফেট এবং সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের সমআয়তন মিশ্রণ, এটা হচ্ছে ফেলিং দ্রবণ। এই বিক্রিয়ায় কি তৈরি হয় আমরা জানি, কিউপ্রাস অক্সাইডের লালচে অধক্ষেপ। এটা কিউপ্রাস অক্সাইডের লালচে অধক্ষেপ পড়ে, কিউপ্রাস অক্সাইডের লালচে অধক্ষেপ পড়ে। আর এটা যেহেতু জারক, একে জারিত করে 2 কার্বন বিশিষ্ট এসিডে তৈরি করার কথা, কিন্তু এখানে এনে আছে, এনে চলে আসবে, প্লাস হচ্ছে H2O। এটা এইটা তৈরি করে। মানে এখানে মজার ব্যাপার আছে। এখানে মজার ব্যাপারটা হচ্ছে, অনেকে জিজ্ঞেস করে এত কষ্ট করে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট আর কপার সালফেটের সমআয়তন মিশ্রণ নেওয়ার দরকার আছে, আমার তো বিক্রিয়া করলো এইটা, হ্যাঁ তাহলে তো আসলে লাভ কি হলো, মানে এইটা এইটা দিলেই তো হইতো। সমস্যাটা যেই জায়গায়, দেখো সমস্যাটা যে জায়গায়, সেটা হচ্ছে যে এই জিনিসটা যে আছে, হ্যাঁ এই তোমার কপার কপার হাইড্রোক্সাইড যে আছে, এই কপার হাইড্রোক্সাইডটার দ্রাব্যতা, তোমাকে যখন দেখবা যে দ্রাব্যতা অনেক কম, এর ফলে কি হবে, দ্রাব্যতা যেহেতু অনেক কম, সেই জন্য তুমি যখনই এটা এটা মনে করো বিক্রিয়া দিতে যাবা, ও টুপুস করে ও অধক্ষেপ আকারে পড়ে যাবে। এটা এই কারণে দেওয়া হয়, একটু খালি সেন্সটা মনে রাখো, মানে এটা ধূপ করে নিচে পড়ে যাবে। এখন এইটাকে যদি তুমি সোডিয়াম পটাশিয়াম টার্টারেট লবণের মধ্যে যদি তুমি রাখো, তাহলে এটা জটিল আয়ন গঠন করে, কারণ এখানে আছে কপার 2+। এই কপার 2+ মানে কি 3D9, লাস্টে কি থাকবে, কপার 2+ মানে কি, কপার 2+-এর ইলেকট্রন বিন্যাস করলে কি পাবা, আর্গনের পরে কি আসবে, 3D9 আসবে না, ওই 3D10 4s1, আমি যদি দুইটা কমাই দিই তাহলে 3D9 আসবে, আসবে কি আসবে না, আসবে। তাহলে এটা হলো কপার 2+-এর কাহিনী। তাহলে এইটা কি জটিল যৌগ তৈরি করতে পারে, কিন্তু যখন এইটা বিক্রিয়া করে কিউপ্রাস অক্সাইড তৈরি করলো, এটা হচ্ছে কপার প্লাস, কপার প্লাস মানে কি 3D10, এইটা আর জটিল যৌগ যখন তৈরি করতে পারে না, এটার কিন্তু লালচে অধক্ষেপ ডুপুস করে নিচে পড়ে যায়। মজার ব্যাপার না? মানে কেন আসলে আমরা এখানে জটিল যৌগ তৈরি করার জন্য সোডিয়াম পটাশিয়াম টার্টারেট নিছি, একটু সেন্স তো, মানে খালি পড়লাম করে পড়লাম, কিন্তু একটু সেন্স যদি তুমি বুঝো, পড়তে মজা লাগবে। মানে বুঝতে পারলে, জিনিসগুলা বুঝতে পারলে অনেক বেশি তোমার মজা লাগবে। হ্যাঁ কেন হচ্ছে, এটা একটু সেন্স গুলো একটু চিন্তা করা, তাহলে অনেক বেশি তুমি বুঝতে পারবা। আচ্ছা, ওকে, এটা 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 গেল হচ্ছে আমাদের এটা এটা গেল হচ্ছে আমাদের কি বলতো, জারণের, মৃদু জারণ। এছাড়াও আর কি কি জারণ থাকে বলো দেখি, এছাড়াও আমাদের আরো জারণ থাকে যেগুলা, সেগুলোর মধ্যে, আচ্ছা থামো 1 সেকেন্ড। হুম, আমাদের থাকে হ্যালোফর্ম। এই হ্যালোফর্মটা সম্পর্কে তোমাদের ইয়েতেই পড়ানো আছে, যে তোমাদের ওই যে ইয়ের বিক্রিয়ার মধ্যে অ্যালকাইল, কিভাবে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি বা এগুলোর মধ্যেও পড়ানো হয়। তারপরও আমি হ্যালোফর্ম বিক্রিয়াটা একটু বলে দিই। হ্যালোফর্ম বিক্রিয়া কে দেয় বা কেন দেয়, কিভাবে করে দেয়, সেটা একটু বুঝো। প্রথমে তোমাকে জানতে হবে যে হ্যালোফর্ম বিক্রিয়া কে দেয়, হ্যালোফর্ম বিক্রিয়া কে দেয়, কোন বাবাজি গুলা হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, এটা আগে তোমার জানতে হবে। তো হ্যালোফর্ম বিক্রিয়া দেয় যে, এক নাম্বার এক নাম্বার হচ্ছে যে, তুমি হ্যালোফর্ম বিক্রিয়ার প্রথম যেই জিনিসটা চিন্তা করবা, আচ্ছা প্রথমে আগে আমি তোমাকে কে দেয় এটা না পড়িয়ে আগে আমি বলি যে হ্যালোফর্ম যে আছে, হ্যালোফর্ম এই জিনিসটা কি আসলে। অ্যান্সার হচ্ছে CH(X3), এটা হচ্ছে হ্যালোফর্ম। কারণ এটা পরিচয় না জানলে কে দেয় দিয়ে লাভ কি। তারপরে CH, এক্স এর জায়গায় যদি আমি বলি যে Cl3, তাহলে তার নাম হয়ে যাবে ক্লোরোফর্ম, তাই না, এটার নাম কি হয়ে যাবে, ক্লোরোফর্ম। আচ্ছা আমি যদি বলি CH, আমি যদি বলি Br3, তাহলে কি হয়ে যাবে বলো তো, ব্রোমোফর্ম। আমি যদি বলি CH এর সাথে I3, তাহলে এটার নাম কি হয়ে যাবে, আইডোফর্ম, তাই না। এগুলো তো হ্যালোফর্ম বিক্রিয়াটা জিনিসটা কি সেটা আগে বলে দেই, তারপরে কে দেয় পরে আসি, তাহলে তোমাদের সুবিধা হবে। হ্যালোফর্ম বিক্রিয়াটা হলো কিছুই না, তোমার মনে করো এখানে একটা
অ্যালডিহাইড নিয়েছি, CH3 এ সি ডাবল বন্ড ও দিয়ে তোমাকে মনে করো এইচ দিয়েছি, এটার নাম হচ্ছে ইথানল। হ্যালোফর্ম বিক্রিয়া কে দেয় পরে পড়ছি। ইথানল, এর সাথে একটা তোমার মনে করো হ্যালোজেন নিয়েছি, এর সাথে তুমি একটা ক্ষার নিয়েছো, ক্ষার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড নিয়েছো। নেওয়ার পরে তুমি যদি বিক্রিয়া যদি করাও তাহলে দেখো কি হবে, খেয়াল করো। এখানে যে জিনিসটা হবে, প্রথমে একটা হ্যালোফর্ম তৈরি করবে, এই যে CCl3, দেখো CH3 এটা প্রডিউস করবে। কার্বন কয়টা চলে গেল? একটা চলে গেল। এখানে কার্বন কয়টা ছিল? দুইটা। তাহলে এই দুইটা কার্বনের মধ্যে একটা কার্বন চলে গেছে, আর একটা কার্বন আছে, ওই একটা কার্বনের এসিড তৈরি করবে। কারণ আমি বলছি এটা কি হ্যালোফর্ম বিক্রিয়া, এক ধরনের জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া কি তৈরি করবে? এসিড তৈরি করবে। তাহলে জারণ বিক্রিয়া যদি, হ্যালোফর্ম বিক্রিয়া যদি এসিড তৈরি করে, তাহলে দেখো তো এই ইথানলটা যে, ইথানলের একটা কার্বন চলে গেছে, এক কার্বন বিশিষ্ট অ্যাসিডের নাম কি? মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিডই হওয়ার কথা। কিন্তু এখানে পজিটিভ জিনিস যদি থাকে, আমি কি বলছি, লাস্টের এইচটা মানে লবণ তৈরি করে ফেলে, লাস্টের এইচটা এনে দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেল, এখানে লবণ প্রডিউস করলো। প্লাস দেখো, NaOH এর সাথে এক্স বিক্রিয়া করলে কি তৈরি হবে? NaX প্লাস কি হবে বলতো? H2O। এটাই হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। এখন হ্যালোফর্ম বিক্রিয়া কিন্তু প্রতিবার এরকমই হয়। তুমি যেইটাই নাও না কেন, একটা হ্যালোফর্ম তুমি তৈরি করে ফেলবা, CH3 হবে। আসলে এখানে হ্যালোজেন দিয়েছি, কিন্তু এখানে ক্লোরোফর্ম দিয়েছি, CH3 হবে। আচ্ছা, বুঝেছো কি? আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দিই। মনে করো তোমার কাছে আছে CH3 CH2 CH2, হ্যাঁ, সি ডাবল বন্ড ও দিয়ে CH3 এভাবে আছে। তার সাথে মনে করো আয়োডোফর্ম দিচ্ছি, আয়োডিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি। তা কি তৈরি করবে বলো? প্রথমে আয়োডোফর্মস, যেহেতু আয়োডিন দিয়েছো, আয়োডোফর্ম। একটা কার্বন চলে গেল, এখানে কার্বন মোট কয়টা ছিল? 1 2 3 4 5টা, পাঁচটার মধ্যে চারটা কার্বন আর আছে। চারটা কার্বন বিশিষ্ট অ্যাসিডের নাম কি? 1 2 3, চারটা কার্বন বিশিষ্ট অ্যাসিডের নাম বিউটানোয়িক অ্যাসিড। বিউটানোয়িক অ্যাসিড দিব, কিন্তু এখানে যেহেতু ধনাত্মক আয়ন সোডিয়াম আছে, তাহলে সোডিয়াম বিউটানোয়েট দিয়ে দিলাম। প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আয়োডিন যুক্ত হইলে সোডিয়াম আয়োডাইড প্লাস হচ্ছে H2O। ক্লিয়ার? সবাই বুঝেছো? এইটা প্রডিউস করবে, পারবা? জাস্ট এটাই। তাহলে এইটা হইলো তোমার সেই হ্যালোফর্ম বিক্রিয়া। এটা হইলো কি বলতো? হ্যালোফর্ম বিক্রিয়া। এখন কথা হইলো যে এই যে হ্যালোফর্ম বিক্রিয়াটা যে আছে, এটা কে দেয়? পরীক্ষায় সবচেয়ে বেশি এটাই আসে যে হ্যালোফর্ম বিক্রিয়া নিচে একটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয় কিনা। তো হ্যালোফর্ম বিক্রিয়া কে দেয়, এইটার 1 নাম্বার শর্ত তুমি মনে রাখবা, যদি CH3CO যুক্ত, মানে এইটার বাংলা মানে তোমাদের যদি বইয়ের কথা বলতে হয় তাহলে বিষয়টা বলতে হবে এরকম, যে মিথাইল কার্বনিল মূলক যুক্ত অ্যালডিহাইড বা কিটোন, অথবা যারা জারিত হয়ে মিথাইল কার্বনিল মূলক যুক্ত অ্যালডিহাইড কিটোন তৈরি করে, তারাই হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। আমরা অ্যাডমিশনে আবার এইটার অনেক টাইপের সিস্টেম পড়াই, যে হ্যাঁ অ্যাসিডের গুলা দেয় কিনা, CH3CO, CCl3CO থাকলে দিবে কি দিবে না, এখন দরকার নাই। তুমি জাস্ট এইটুক জানো আগে, CH3CO যুক্ত অ্যালডিহাইড বা কিটোন, এইটা আগে জানো, যে CH3CO যুক্ত অ্যালডিহাইড বা কিটোন, এই এইটা হচ্ছে তোমার কি দিবে বলতো? হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। সেকেন্ড, তোমাকে যদি বলি যে কে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, যে যদি তোমার অ্যালকোহলের 2 নং কার্বনে যে কোনো পাশ থেকে যে কোনো পাশ থেকে 2 নং কার্বনে কি থাকে বলতো? কার্বনে OH মূলক থাকে, OH থাকে, তাহলে সেটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। কিরকম? তুমি দেখো, কয়েকটা এক্সাম্পল দেখো যে হ্যালোফর্ম দিবে কিনা। আমরা এক এক করে কয়েকটা যৌগ লিখি। মনে করো তোমার কাছে আছে CH3, হ্যাঁ, তারপরে CHO, 2 নাম্বার HCHO, 3 নাম্বার CH3CH2CHO, 4 নাম্বার CH3CH2CO, CH3CO CH3, 5 নাম্বার, আচ্ছা না এই পাশে দিই, 5 নাম্বার দিই CH3CH2CO CH3, 6 নাম্বার CH3CH2
সিও CH2 CH3। আচ্ছা, এরপরে কে দেয়, কে কে দেয়, কে কে দেয় না, এগুলা কিন্তু আমরা যাচাই করব। CH3OH। 8 নাম্বার CH3CH2OH। 9 নাম্বার CH3CH2CH2OH। 10 নাম্বার CH3CHOH CH হচ্ছে 3। 11 নাম্বার CH3CH2CH দিয়ে OH CH3। আর হচ্ছে 12 নাম্বার CH3CH2CHOH CH2CH3। ঠিক আছে, এগুলো দেয় কিনা এগুলো কিন্তু আমরা যাচাই করি, যে কে 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 দেয় কে কে দেয় না, একটু যাচাই করি। দেখো, প্রথম কথা হচ্ছে অ্যালডিহাইডে যদি CH3CO দেখো, এই যে দেখো এটা তো CH3CHO, মানে কি সি ডাবল বন্ড ও আছে, তার মানে দিবে, CH3CO থাকলে দিবে। অ্যালডিহাইডে চেক করবো CH3CO আছে কিনা, এটা আমরা চেক করব। এখানে CH3CO থাকার তো প্রশ্নই নাই, এখানে CO আছে কিন্তু CH3 তো নাই। এখানে CH3CH2CO। এখন দেখো, কেউ কেউ মনে করতে পারে এই যে CH3CO আছে, আরে ভাইয়া পাশাপাশি CH3CO লাগবে এরকম, এখানে তো CH2CO, এটা কিন্তু নাই, এটা কিন্তু বিক্রিয়া দিবে না। এখানে CH3CO আছে, বিক্রিয়া দিবে। আবার অনেকে মনে করতে পারে এখানে CH3CH2CO, এখানে তো CH2CO আছে, তার মানে দিবে না, কিন্তু না, দিবে, কারণ এই পাশ থেকে তো CH3CO আছে, তার মানে এটা কিন্তু বিক্রিয়া দিবে। এখানে এই পাশ থেকেও CH2CO, এই পাশ থেকেও CH2CO, তার মানে দিবে না। তোমার CH2CO হইলে হবে না, তোমার লাগবে হচ্ছে CH3CO। CH3CO যদি হয় তাহলেই বিক্রিয়া দিয়ে দিবে। এখন অ্যালকোহলের ক্ষেত্রে 2 নাম্বার কার্বনে ওইস লাগবে। এখানে তো একটাই কার্বন, তার মানে এটা দেওয়ার কোনো চান্সই নাই। এখানে দেখো 1 2 2 নাম্বার কার্বনে ওইস, তুমি এখন বলতে পারো এটা তো 1 নাম্বার কার্বন, আমি যদি এটা ইথানল বলি, এটা তো 1 দিব, এটা তো 2 দিব, আমি বলি নেই নাম্বারিং সিস্টেমে, যে কোনো পাশ থেকে 2 নাম্বার কার্বনে যদি ওইস থাকে তাহলেই সে আসলে বিক্রিয়া দিবে। দেখো এইটা এই পাশ থেকে 1 নাম্বার কার্বনে, এই পাশ থেকে 3 নাম্বার কার্বনে, তার মানে দিবে না। এইটা এই পাশ থেকে 2 নাম্বারে, এই পাশ থেকেও 2 নাম্বার, তার মানে অবশ্যই দিবে। এটা এই পাশ থেকে 3 নাম্বার, কিন্তু এই পাশ থেকে 2 নাম্বার কার্বনে আছে, তাও দিবে, কারণ যে কোনো পাশ থেকে 2 নাম্বার কার্বনে ওয়েস থাকলেই দিবে। এটা এই পাশ থেকে 1 2 3 নাম্বারে আছে, এই পাশ থেকে 1 2 3 নাম্বারে, দুই পাশ থেকে 3 নাম্বারে, তার মানে দিবে না। তাহলে ক্লিয়ার, সবাই বুঝেছো কে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কি দিবে না? এটা কি বুঝেছো? ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? কে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, কে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না, এটা বুঝেছো? ক্লিয়ার? ওকে, এইবার চলে আসো, এইবার চলে আসো আমাদের বিজারণ। 4 নাম্বার না, এটা আমাদের 4 নাম্বার হচ্ছে বিজারণ। আচ্ছা, নর্মালি তুমি যদি বিজারণ করো, ধরো মধ্যম শক্তিশালী বিজারক দ্বারা যদি বিজারণ করো অ্যালডিহাইড বা কিটোনকে, তোমরা জানো অ্যালকোহল হবে। যেমন তোমাকে আমি যদি বলি যে মধ্যম বিজারক, মধ্যম শক্তিশালী বিজারক, মধ্যম মধ্যম শক্তিশালী বিজারক। যদিও অনেক ক্ষেত্রে এই বিজারকগুলো তীব্র বিজারক হিসেবেও কাজ করে, যেমন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট হইতে পারে, সোডিয়াম বোরোহাইড্রেট হইতে পারে, সোডিয়াম বোরোহাইড্রেট, হ্যাঁ, অথবা সোডিয়াম অ্যামালগাম হইতে পারে, সোডিয়াম অ্যামালগাম H2O। এটাও কিন্তু, মানে এটা এটা আবার ভুল করিও না জিঙ্ক অ্যামালগামের সাথে, জিঙ্ক অ্যামালগাম HCl এর সাথে, এটা কিন্তু মিক্সড করিও না। জিঙ্ক অ্যামালগাম HCl তো ক্লিমেনসন বিজারণ, ওটা তো খুবই শক্তিশালী বিজারক, সেটা আলাদা। হ্যাঁ, সোডিয়াম অ্যামালগাম থাকতে পারে। এগুলো হচ্ছে মধ্যম শক্তিশালী বিজারক। এগুলো দ্বারা যখন তুমি জারণ করবা, তখন যেটা জিনিস হবে, বিজারণ করবা, CH3CO, মনে করো তোমার আছে হচ্ছে H অবলিক হচ্ছে CH3, যেটাই থাকুক না কেন, তুমি এইটা দ্বারা তুমি বিজারণ করছো। বিজারণ করলে তুমি জাস্ট মনে রাখবা এই ডাবল বন্ড ওটা OH হয়ে যাবে। কারণ বিজারণ হইলে কি হবে, অ্যালডিহাইড কিটোনের বিজারণে নরমালি কি অ্যালকোহল পাওয়া যায়। মানে তোমাদের ওই যে জারণের জারণের ওই যে সিস্টেমটাতে আমি যে দেখিয়েছিলাম, দেখো তো আছে কিনা, কোথায় আছে, এই তো অ্যালকোহলকে, এই যে অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইড বা কিটোন, অ্যালডিহাইড কিটোনকে জারণ করলে অ্যাসিড। তার আগে আসলে হাইড্রোকার্বন ছিল, হাইড্রোকার্বনকে জারণ করলে আসলে কি পাওয়া যায় বলতো, অ্যালকোহল পাওয়া যায়। হ্যাঁ, তুমি বলতে পারো হাইড্রোকার্বনকে জারণ করে অ্যালকোহল, এটার একটা এক্সাম্পল দেন দেখি। এটা তোমরা ক্লাস 9 10 পড়ে আসছো। তুমি অ্যালকিনের যদি তুমি KMnO4 KOH বেয়ার পরীক্ষা দাও, কি পাওয়া যায়, গ্লাইকল, সেটা কি একটা অ্যালকোহল। তার মানে অ্যালডিহাইড কিটোনের জারণ করলে কিন্তু অ্যালকোহল পাওয়া যায়, তাকে জারণ করলে কিন্তু অ্যালডিহাইড কিটোন, তাকে অ্যালডিহাইড কিটোনকে জারণ করলে অ্যাসিড।
তার মানে বিজারণ করলে উল্টাটা, অ্যালডিহাইড কিটোন থেকে অ্যালকোহলে পাবা, অথবা বেশি বিজারণ করলে তুমি হাইড্রোকার্বন পেয়ে যাবা, একবারে শক্তিশালী বিজারণ যদি আমরা করি। ঠিক আছে, তো খেয়াল করো যে আমরা আমরা যদি এখানে দেখি যে এই মৃদু মৃদু মানে মধ্যম শক্তিশালী বিজারণ দ্বারা বিজারণ, তাহলে এই জায়গায় ডাবল বন্ড ওটা তোমার কি হয়ে যাবে বলো তো, ওইচ হয়ে যাবে, যাবে কি যাবে না, যাবে। আর এইখানে তোমার একটা হাইড্রোজেন দিয়ে কারণ তুমি বিজারণ করতেছো, হাইড্রোজেন তো পাবাই ওখান থেকে। তুমি এখন চিন্তা করো যে তোমার প্রোডাক্টটা কি হলো। একটা জিনিস দেখো, তুমি যদি অ্যালডিহাইডের বিজারণ করো সুন্দর মতো 1 ডিগ্রি অ্যালকোহল পাবা, কিন্তু তুমি যদি কিটোনের বিজারণ করো তাহলে এই পাশেও CH3 এই পাশেও CH3, মাঝখানেরটাতে ওইচ আসছে, তার মানে কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল পাবা। তো যাই পাবা, জাস্ট তুমি মনে রাখবা এই জায়গার কার্যকারী মূলকটা তুমি চেঞ্জ করে দিবা। বেশি প্যারা খাওয়ার কিছু নাই, বেশি প্যারা খেয়ে তোমার বেশি ভাবে মানে অন্যভাবে করে করতে হবে তেমন কিছু না। সবাই কি বুঝছো? ক্লিয়ার? বুঝতে পারছো? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখো তাড়াতাড়ি। সবাই কি ক্লিয়ার হইছো? তার মানে সিওটা, এই সি ডাবল বন্ড ওটা COH এ পরিণত হবে কিন্তু। বুঝছো? আচ্ছা, এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে যে এই যে বিজারণ যে করব, এই বিজারণ কি এইভাবে করেই হয়, নাকি শক্তিশালী আরো বিজারণ আছে? অ্যান্সার হচ্ছে আছে, যে পুরা শক্তিশালী শক্তিশালী বিজারণ। শক্তিশালী বিজারণ, শক্তিশালী বিজারণ কি? শক্তিশালী বিজারণ বলতে মনে করো তোমার RC ডাবল বন্ড ও R অবলিক মনে করো H আছে, তার মানে অ্যালডিহাইড বা কিটোন আছে। এইটার তুমি বিজারণ ঢুসুম করে এদিক দিয়েও আসতে পারো, এদিক দিয়েও আসতে পারো। এই সিওটা CH2 তে পরিণত হবে। সিওটা কিসে পরিণত হবে বলো তো? CH2 তে। এই সিওটা যে CH2 তে পরিণত হবে, এখানে আর দিলাম, R/H দিলাম। এই ধরনের দুইটা বিক্রিয়া আছে সিওটা CH2 তে পরিণত করার। বিক্রিয়া দুইটার নাম এখানে লিখি। একটা নাম হচ্ছে ক্লিমেনসন বিজারণ, একটা নাম হচ্ছে ক্লিমেনসন বিজারণ, আরেকটার নাম হচ্ছে উলফ-কিস্টার বিজারণ। দুইটারই কাহিনী একই, উলফ-কিস্টার বিজারণ। উলফ-কিস্টার বিজারণ দুটাতেই এই কার্বনিল মূলকটা মিথিলিন মূলকের পরিণত হয়, অর্থাৎ অ্যালডিহাইড কিটোন থেকে ডিরেক্টলি তুমি মানে ডিরেক্টলি তুমি হাইড্রোকার্বনে চলে যাবা। এইটা। এখন ক্লিমেনসন বিজারণে কি যুক্ত করবা? অ্যান্সার হচ্ছে জিঙ্ক অ্যামালগাম। জিঙ্ক অ্যামালগাম এবং হচ্ছে HCl, এটা হচ্ছে এসিডিক মিডিয়াতে। তার মানে এটা HCl মানে এসিডিক মিডিয়া এখানে আছে। আর উলফ-কিস্টার হচ্ছে ক্ষারীয় মিডিয়াতে। ক্ষারীয় মিডিয়া হচ্ছে তুমি যদি এর সাথে হাইড্রোজেন হাইড্রোজেন যোগ করো প্লাস KOH, মানে ব্যাপারটা কি? তোমাদের কি মনে আছে একটু আগে হাইড্রোজেন যুক্ত করছিলা, হাইড্রোজোন তৈরি করতেছিল, এই যে ও এর সাথে H2 মিলে হাইড্রোজোন তৈরি করছে, এবং এরপরে KOH যখন যুক্ত করো ঢুসুম করে নাইট্রোজেন নাইট্রোজেন গুলা চলে যায়, এই দুটা নাইট্রোজেনও চলে যায়, এটা কিন্তু হাইড্রোকার্বন প্রডিউস করে। মানে কথাটা বুঝো নাই মনে হয়। তোমাদেরকে একটু আগে যেহেতু করিয়েছি, একটু একটু জিনিসটা বলি, ফিলিংস ফিলিংস নেওয়া দরকার। খালি মুখস্থ করলাম, খালি মুখস্থ করলাম, উৎকৃষ্টার বিধান কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে। হ্যাঁ, খালি মুখস্থ করলাম, একটু জিনিসটা দেখো, দেখলে ভাল লাগে। দেখো কাহিনী কি, এই যে হাইড্রোজেন দেখো তো, হাইড্রোজেন তৈরি হয়েছে না? এই যে দেখো, এই যে NH2 দিলে এখানেও কিন্তু ওই উৎকৃষ্টার বিজারণ কিন্তু NH2 এ দেওয়া হয়েছে। এখন এটা যদি ক্ষারীয় মাধ্যমে নেওয়া হয় তাহলে এই নাইট্রোজেনটা ডুমুস করে চলে যায়। তাহলে এই নাইট্রোজেনটা যদি নাইট্রোজেন গ্যাস হয়ে যায় তাহলে দেখো তো কি থাকলো, CH3 CH2 CH3, অথবা CH3 CH2H, মানে CH3 CH3 হলো। এটাই আসলে কাহিনী, যে ওই যে উৎকৃষ্টার বিজারণে ক্ষারীয় মিডিয়াতে এইটা জাস্ট নাইট্রোজেন গ্যাসটা চলে যায়, আর কিছু না কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু খুবই সহজ, মানে একেবারে ইজি জিনিস ক্ষারীয় মিডিয়াতে। তবে তুমি এভাবেও মনে রাখতে পারো ক্লিমেনসন আর উলফ-কিস্টার, ক্লিমেনসন অনেকের মনে থাকে, উলফ-কিস্টারও সেম। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছো? ওকে, ঠিক আছে। তাহলে এইটা হইলো আমাদের শক্তিশালী বিজারণ। এখন চলে আসো, এখন চলে আসো অন্যান্য বিক্রিয়া। অন্যান্য অনেক টাইপের বিক্রিয়া আছে তোমাদের জন্য। সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা বিক্রিয়া তোমরা সবাই জানো, যে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। অন্যান্যর মধ্যে ইম্পর্টেন্ট কি আছে? হ্যালোজেনের সাথে বিক্রিয়া দিচ্ছি না, এগুলো বিক্রিয়া দিচ্ছি না, পলিমারকরণের বিক্রিয়াগুলো পড়াচ্ছি না, যেটা প্যারালডিহাইড, মেটালডিহাইড, কিভাবে করে হেক্সামিন তৈরি করে, সাইক্লোনাইট তৈরি করে, ওই যে যুদ্ধের সময় যে TNTর চেয়েও শক্তিশালী বিস্ফোরক, এগুলো কিভাবে তৈরি করে, ওগুলো অ্যাডমিশনের জন্য রেখে দিচ্ছি, ওগুলো এখন পড়াচ্ছি না। যদিও আমার পলিমার গুলা নিয়েও একটা ভিডিও দেওয়া আছে, আমার মনে হয় আমার এই চ্যানেলে দেওয়া নেই, অন্য জায়গায় দেওয়া ছিল। তো খেয়াল করো, এখানে আমরা যেটা অন্যান্যর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা, সেই দুইটাই পড়বো। এটা কি বলতো? একটা হচ্ছে অ্যালডল, তোমাদের পরীক্ষায় আসবে অ্যালডল, আর একটা আসবে কি ক্যানিজারো।
এই দুটেই আমরা অন্যান্যর মধ্যে পড়ি। অ্যালডোল আর কেনিজারো। এখন দেখো, অ্যালডল, অ্যালডল, অ্যালডল ঘনীভবন। এটা অ্যালডল বিক্রিয়া মানে কি, অ্যালডিহাইড এবং অ্যালকোহল। প্রথম কথা হচ্ছে অ্যালডল বিক্রিয়াটা যে হবে, যে আলফা হাইড্রোজেন যুক্ত, আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড ও কিটোন, আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড আর কিটোন এই বিক্রিয়া দিবে। আলফা হাইড্রোজেন যুক্ত, আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড বা কিটোন মানে কি, মনে করো CH3 CHO। সিএইচও হচ্ছে কার্যকরী মূলক, তার সাথে যেই কার্বনটা যুক্ত আছে সেটা আলফা কার্বন, আলফা কার্বনের সাথে হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন। এই আলফা হাইড্রোজেন যুক্ত, এইটা কার সাথে বিক্রিয়া দিবে বলতো? লঘু, লঘু ক্ষারের সাথে বিক্রিয়া দিলে কি হবে? এগুলো কিন্তু ক্ষারের সাথে বিক্রিয়া, তোমার এরকম করে দেওয়া থাকবে, এরকম করে দেওয়া থাকবে। তো প্রথম কথা হচ্ছে, এই যে ইথানল যখন এরকম করে দেওয়া থাকবে, এইটার লঘু যখন এরকম করে দেওয়া থাকবে, তোমার মাথায় রাখতে হবে এটা হচ্ছে অ্যালডিহাইড এবং অ্যালকোহল তৈরি হবে, অ্যালডল নামের মধ্যেই জিনিসটা আছে। তা তুমি কিভাবে করে জিনিসটা চিন্তা করবা? তুমি যেটা জিনিস চিন্তা করবা, তোমার বিক্রিয়া দেওয়া থাকবে উপরেরটা, তুমি চিন্তা করবা দুইটা অণু পর পর তুমি লিখে নিবা, একই জিনিস দুইবার তুমি লিখে নিবা। লিখার পরে এই প্রথম যে সিএইচও আছে এটাকে তুমি সিওইচ বানাই দিবা, কারণ অ্যালকোহল তো বানাইতে হবে, অ্যালডল মানে অ্যালকোহল তো আছেই এখানে, অ্যাল অল তো আছে, তার মানে CH3। তুমি কি করবা বলতো? এই সি এর এই জায়গায় তুমি ওইচ বসাই দিবা। পারবা? বুঝছো? এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো, এই কার্বনে সি ডাবল বন্ড ছিল কিন্তু ওইচ চলে গেছে, এর এখনো কয়টা হাত ফাঁকা? দুইটা হাত। দুইটা হাতের মধ্যে একটা হাত দিয়ে একটা হাইড্রোজেন নিবা, সেই হাইড্রোজেন কই থেকে পাবা? এখান থেকে একটা হাইড্রোজেন ধার নিবা। তা ধার নিলা, আরেকটা হাত কিন্তু এর ফাঁকা আছে, এই হাতটা দিয়া এখান থেকে হাইড্রোজেন নিলে কি এখানে একটা হাত ফাঁকা হবে? সেই হাতটা ফাঁকা হইলো যে সেই হাত দিয়ে একে ধরে তুমি CHO লিখবা। কথা বুঝো নাই মনে হয়? দেখো কাহিনীটা বুঝো। এই ওইচটা, এই এইচওটাকে ওইচ আকারে উপরে লিখবা, এখান থেকে একটা এইচ দিবা CH, তারপরে এর সাথে যুক্ত করে দিবা, কাহিনী শেষ। এটাকেই বলবো আমরা কি? অ্যালডল, অ্যালডল। কিন্তু এটা হলো অ্যালডল, এখনো ঘনীভবন হয় নাই। ঘনীভবন মানে কি? যুক্ত হওয়ার পর পানি বের হয়ে যাওয়া, মানে এটা, এটা যদি তুমি, সবসময় একটা জিনিস মাথায় রাখবা, এখানে কিন্তু অবশ্যই বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রোক্সি কিটোন তৈরি করবে। মানে এইটা কি, এটা হচ্ছে কার্যকরী মূলক, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রোক্সি কিটোন। এটা যদি তুমি ইউপ্যাক নাম বলো, তাহলে 1 2 3, 3 নাম্বারে আছে 3 হাইড্রোক্সি, 3 হাইড্রোক্সি কি বলো? 3 হাইড্রোক্সি, এটা কি? বিউটানল, 3 হাইড্রোক্সি বিউটানল, তাই না? 3 হাইড্রোক্সি বিউটানল তৈরি করতেছে। ওকে, এখন খেয়াল করো, যদি এইটা যদি এই জায়গায় রেখে দেই তাহলে অ্যালডল, আর এর সাথে তুমি যদি তাপ দাও অথবা এখানে লঘু যদি তুমি একটা অ্যাসিড দাও, তাহলে এখান থেকে পানি বের হয়ে যাবে, এখান থেকে ওইচ যাবে, এবং ওইচ এর এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, ওইচ এর রেসপেক্টে এটা আলফা, এটা হচ্ছে বিটা। সবসময় মনে রাখবা যে এই জিনিসটা একেবারে দেখো, এইটার পাশাপাশি, পাশাপাশি যেটা আছে, এই পাশাপাশি যৌগ থেকে তোমার আসলে একটা এইচ বের হয়ে যাবে। ওই যে সাইজেফের নীতি অনুসারে যেখানে হাইড্রোজেন কম সেখানে থেকে হাইড্রোজেনটা চলে যাবে, এখান থেকে একটা এইচ যাবে, এখান থেকে একটা ওএইচ যাবে, পানি বের হয়ে গেল। তাহলে তোমার তৈরি হলো হচ্ছে CH3, এখানে হলো CH, এখানে আসলো OH, এইখানে তোমার চলে আসতেছে CH CHO। ঠিক আছে, এইটা হইলো তোমার এইটা যে প্রোডাক্টটা, সরি লিখলাম, OH-টা তো চলে যাবে। আচ্ছা, OH-টা আর এইচটা চলে গেল, এখানে তাহলে তোমার ডাবল বন্ড হলো, এখানে ডাবল বন্ড হইলে এখানে CH, এখানে হচ্ছে CHO, প্রোটন অ্যালডিহাইড তৈরি করতেছে। অথবা তুমি ইউপ্যাক নাম বললে তো পারবাই, 1 2 3। তাহলে বলো তো কি হচ্ছে, ইউপ্যাক নাম কি হচ্ছে? 4, এটার নাম হচ্ছে বিউট 2 in 1L, বিউট 2 in 1L নাকি? বুঝছো? বিউট 2 in 1L, বা 1L না বললেও চলে, বিউট 2 in L। হুম, ক্লিয়ার? বুঝেছো? আচ্ছা, এইটা যে হইলো, তার মানে কি এখানে কি পানি বের হয়ে গেল না? প্রথমে যুক্ত হইলো, পরে পানি বের হয়ে গেল। তো যুক্ত হয়ে পানি বের হয়ে যাওয়ার নাম হচ্ছে ঘনীভবন, সেই জন্য এটার নাম অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। তবে মনে রাখবা, অ্যালডল বিক্রিয়া বললে এই পর্যন্ত দিলে চলবে, কিন্তু অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিলে কিন্তু পানি পর্যন্ত বের করে দিতে হবে। পানি বের করে না দিলে কিন্তু অ্যালডল ঘনীভবন বিক্রিয়া হবে না। এইখানে সবচেয়ে বড় একটা ভুল হয় যে জায়গায় অ্যালডল ঘনীভবনে, সবচেয়ে বড় ভুলের জায়গা যেটা, সেটা হচ্ছে তোমাকে যদি বলে
যে প্রোপানলের অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দাও, একেবারে ধুমায় ধুমায় পোলাপাইন কিন্তু ভুল করতে থাকে। এইটা পরীক্ষায় সবচেয়ে বেশি আছে, ঢাকা ভার্সিটির পরীক্ষায় দেখবে এইটাই আসছে বারবার, এবং সবাই ধুমায় ভুল। কিরকম? স্টুডেন্টরা মনে করো যে শিখছে, তো এই যে আমি একটু আগে যে শিখাইলাম, শিখানোর মধ্যে ওরা একটু কম শিখে ফেলছে, মানে অল্প একটুর জন্য কিন্তু আসলে এইটা একটু ভুল হয়ে যায়। কিরকম করে ওরা? ওরা যেই কাজটা করে সেইটা আগে আমি লিখি। দেখো, তুমি দেখো, CH3 লিখবো, CH2 লিখবো, সি এইচও আছে, এখানে কি করব, ওইচ লিখবো। এইবার এখান থেকে একটা এইচ নিব, ঠিক আছে, নিলাম। এখানে CH2 হয়ে গেল, CH2 নিলাম, তারপরে CH2 নিয়ে নিলাম, তারপরে CHO, এইটা লিখে। এবং তোমারও মনে হচ্ছে যে আরে আমি হলেও তো এটা লিখতাম, এবং 1 নাম্বার অপশনে এটা দেওয়া থাকে, এবং এটা কিন্তু ভুল অ্যান্সার। এটা কিন্তু কি অ্যান্সার বলো তো? ভুল অ্যান্সার। কেন ভুল অ্যান্সার বলো দেখি? আবার বলতেছি, ভালো করে বুঝো। এইখানে তোমার আমাদের দরকার হচ্ছে আলফা, এই যে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড বা কিটোন। কেন? কারণ পরেরটার আলফা কার্বনে সবসময় যুক্ত হয়। এই যে দেখো, এইটা এইটা কি কার্যকরী মূলক? এইটা হচ্ছে আলফা কার্বন, তার মানে এই কার্বনে এই কার্বনটা যুক্ত হবে। অর্থাৎ বিষয়টা কিরকম? বিষয়টা কিরকম দেখো ভালো করে, যে তোমার CH3 CH2, এই যে COH কে যদি তুমি COH বানাইছো, এই হাতটা যে ফাঁকা হইলো, এই হাতটা কোন হাতে যে যুক্ত হবে? অ্যান্সার হচ্ছে এই হাতে। তাই এইখান থেকে একটা হাইড্রোজেন এইখানে আসবে, তার মানে এ হয়ে গেল CH, এ হয়ে গেল CH। আর এই CH3 তো এই কার্বনের সাথে এটাকে উপরে উঠায় দাও, উপরে CH3 এখানে উপরে উঠায় দাও, আর এই পাশে CHO। উত্তর কিন্তু হবে এইটা, সবসময় মনে রাখবা। এবং আরেকটা যে একটু আগে আমি বললাম যে সবসময় বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রোক্সি কিটোন তৈরি হবে, চিন্তা করো এইটাতে, এইটা কিন্তু কার্যকরী মূলক, এটা হচ্ছে আলফা, এটা বিটা, এটা কিন্তু গামা, গামা হাইড্রোক্সি অ্যালডিহাইড তৈরি হয়েছে। সেই জন্য কিন্তু হয়ই নাই। এখানে দেখো, এটা এটা যদি কার্যকরী মূলক হয়, এটা আলফা, এটা কিন্তু বিটা, এখানে কিন্তু বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড তৈরি হয়েছে। আসলে কিন্তু বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড অল টাইম প্রডিউস হবে, অ্যালডল কন্ডেনসেশনে অল টাইম বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড প্রডিউস হবে। এবং কন্ডেনসেশন হওয়ার মানে অ্যালডল হওয়ার পরে কন্ডেনসেশন করার সময় এখান থেকে ওই যাবে, এখান থেকে এই যাবে, এখানে ডাবল বন্ড হবে। তুমি যদি একটা হিট দাও, অথবা যদি তুমি একটা তোমার যে কোনো একটা এসিড দাও, তাহলে কিন্তু এই জায়গায় তোমার ডাবল বন্ড চলে আসবে। ক্লিয়ার? খুব বুঝছো? খুবই ইম্পর্টেন্ট কিন্তু, মাথায় রাখো। এরপরে এরপরে হচ্ছে আমাদের ক্যানিজারো বিক্রিয়া। যদিও আবার বলি, অ্যাডমিশনের কথাগুলো বলতেই হচ্ছে বারবার এখানে কিন্তু, কারণ সাধারণত তো অ্যাডমিশনেই আমি পড়াই। যেহেতু যারা তোমরা ওই দুই একজন তো ইয়ে করেছো, যে যারা আমার ক্লাস আসলে করেছো অ্যাডমিশনে, এইবারও করেছো যারা, হ্যাঁ, উদ্ভাসে করেছো, তুখর ব্যাচে বা ইয়াতে, সেখানে আমি কি এখানে কি এইটুকু শেষ করছি? এখানে আমরা ওই যে ক্রস অ্যালডল করি, ক্রস ক্যানিজারও করি, করি না? হ্যাঁ, ওগুলো পরীক্ষায় কম আসে, কিন্তু তোমার জানা উচিত, সেই জন্য ওগুলো কিন্তু করি আমরা। তো যাই হোক, এখানে আমি করাচ্ছি না ওইটা। খুব বেশি যে ইম্পর্টেন্ট তা না, তুমি আজকে যেটা পড়তেছো এইটা করলেও অ্যাডমিশন মোরালেস 90-95% কাভার হয়ে যাবে। যাদের সময় কম, যারা খুব তাড়াতাড়ি করতে পারে, অ্যাডমিশনটা এটা দিয়ে কাভার হয়ে যাবে, তারা নাই। ক্যানিজারো বিক্রিয়া দেখো, ক্যানিজারো বিক্রিয়া কি? আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড বা অ্যালডিহাইড এই এই বিক্রিয়াটা দেয়। আলফা হাইড্রোজেন বিহীন মানে কি? যেমন হচ্ছে হইতে পারে মিথানেল, হইতে পারে বেনজালডিহাইড, হইতে পারে CH3 দিয়ে 3 CCHO। হুম, মানে আলফা কার্বন আছে, যেমন এখানেও আলফা কার্বন আছে, কিন্তু এই জায়গায় তো কোনো হাইড্রোজেন নাই। এখানেও তো আলফা কার্বনই নাই, এখানেও আলফা কার্বন আছে, কিন্তু আলফা কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নাই। তো আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড বা কিটোন এই টাইপের বিক্রিয়া দেয়। এটা কি একটা? এটা একটা অসামঞ্জস্যতার বিক্রিয়া, অসামঞ্জস্যতার বিক্রিয়া, ডিসপ্রপোর্শনেট রিয়াকশন। অর্থাৎ মানে গাঢ় গাঢ় ক্ষারের উপস্থিতিতে, গাঢ় ক্ষারের উপস্থিতি তোমার এইভাবে দেওয়া থাকবে, গাঢ় NaOH, এইভাবে করে হোয়াট চিহ্ন দেওয়া থাকবে। তুমি কি দিবা? গাঢ় ক্ষারের উপস্থিতিতে এই অ্যালডিহাইড গুলা কি হয়? গাঢ় NaOH, এটার উপস্থিতিতে একবারও জারিত হয়, একবার বিজারিত হয়। তো জারিত হবে যে, তাহলে এ জারিত হইলে অ্যাসিড হবে, এবং এখানে যেহেতু ধনাত্মক জিনিস সোডিয়াম আছে, তাহলে জারিত হলে যে অ্যাসিড হলো, এটা অ্যাসিডের লবণ তৈরি করবে, সোডিয়াম মিথানয়েড। এবং আরেক অণু, এখানে দুই অণু থাকবে, দুই অণুর মধ্যে এক অণু জারিত হবে, এক অণু বিজারিত হবে। বিজারিত হলে অ্যালকোহল, এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল মানে মিথানল তৈরি করবে। মনে রাখবা, এখানে জয়টা কার্বন থাকবে, তয় কার্বন বিশিষ্ট অ্যাসিড তৈরি করবে, এবং তয় কার্বন বিশিষ্ট অ্যালকোহল প্রডিউস করবে। অ্যাসিড তো ডিরেক্টলি প্রডিউস করতেছে না, অ্যাসিডের লবণ প্রডিউস করছে আর কি। মিথানোয়িক অ্যাসিডের জায়গায় মিথানোয়িক অ্যাসিডের লবণ প্রডিউস করবে। আবার বুঝো, আবার ভালো করে বুঝে নাও।
যদি তোমার কাছে থাকে মনে করো বেনজালডিহাইড, খুবই ইম্পর্টেন্ট, অনেক পোলাপাইন কিন্তু ভুল করে। বেনজালডিহাইডের আমি মনে করো দিলাম যে গাঢ়, এটাতে কিন্তু গাঢ়, গাঢ় ক্ষার, ওটা ছিল লঘু ক্ষার, এটা হচ্ছে গাঢ় ক্ষার। এখানে কি করবা, জারিত করবা। জারিত করলে কি হবে, সি ডবল এনে হবে। 2 নম্বরে অনেকেই করে কি এরকম করে, মানে আবেগে, আবেগে ওইস দিয়ে দেয়, ফেনল দিয়ে দেয়। আরে ফেনল হবে, এখানে যে একটা কার্বন আছে সেই একটা কার্বন এখানে যেমন গেছে এখানেও এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল প্রডিউস করবে, হ্যাঁ, ফিনাইল মিথানল তৈরি করবে। ঠিক আছে, ওই এক কার্বন বিশিষ্ট কিন্তু তোমার চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছো? এখন তোমার আরেকটা জিনিস একটু মনে রাখো, সেটা হচ্ছে একটু ক্রস ক্যানিজারোটা বলি। ক্রস ক্যানিজারোর মেকানিজম, যদিও এগুলোর মেকানিজম না দেখাইলে বলে কোনো খুব বেশি লাভ নাই। ক্রস ক্যানিজারো বলতে কি, দুইটা যদি দুইটা যদি এরকম থাকে যে মনে করো HCHO এবং এখানে আছে মনে করো বেনজালডিহাইড, এরকম দুইটা প্রোডাক্ট আছে, এখানে মনে করো গাঢ় দিয়েছে, মানে দুইটা আলাদা আলাদা প্রোডাক্ট দিয়েছে, তার ক্রস ক্যানিজারো করতে বলছে। তা কাকে জারণ করবো কাকে বিজারণ করবো, এটা নিয়মটা হচ্ছে যে অক্সিডেশন আর রিডাকশন। রিডাকশন মানে কি, রিডাকশন মানে কি, রিডিউস করা মানে কি, চিকন করা মানে বিজারণ তো। তাহলে যাকে, যে মোটা আছে তার বিজারণ করবা, মানে তাকে চিকন করবা আর কি। যে মোটা আছে সেই মোটাকে, সে মোটাটা কি বলতো, এখানে এখানে আছে কি, এই যে মানে এর স্টেরিক বাধা বেশি, বেঞ্জিন চক্র থাকলে কি স্টেরিক বাধা বেশি, যার স্টেরিক বাধা বেশি তাকে বিজারণ করব। তাকে বিজারণ করলে কি হবে, তাহলে একে বিজারণ করলে হবে CH2OH। আর যার স্টেরিক বাধা কম তাকে জারণ করবো, তার মানে এক কার্বন বিশিষ্ট এসিডের লবণ প্রডিউস করবে। এটা মনে রাখতে পারো, তবে অ্যাডমিশনে যে আবার শিখবে, এটা প্যারা নাই, এটা তোমাদের একাডেমিকে আসবে না। তো এরকম করে আমাদের অ্যালডিহাইড কিটোন কিন্তু বিক্রিয়াও শেষ হয়ে গেল। তো 20টা প্রস্তুতি তো তোমার অ্যাডমিশন সহ কভার করে। তা ক্লাসগুলা তোমাদের আসলে কেমন লাগছে? এবং অবশ্যই তোমরা আলোড়ন XYZ, সেখানে সেখানে গেলে তুমি সিরিয়ালি পেয়ে যাবা ক্লাসগুলো। আলোড়ন XYZ যে ইউটিউব চ্যানেলটা আছে, সেই জায়গায় তুমি ইউটিউব চ্যানেলে ক্লিয়ারই একবারে সিরিয়ালি তুমি সবকিছু পেয়ে যাবা। তো ঠিক আছে, আজকের ক্লাসটা তোমরা ভালো করে আবার করবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।